নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনাদের শোনাব শ্রী বিপিনচন্দ্র পালের লেখা একটি রহস্য কাহিনী, পঞ্চম রামেসিসের মমি। কাহিনীটি নেওয়া হয়েছে লেখকের শ্রেষ্ঠ রহস্য কাহিনী সংকলন থেকে। শুরু করছি আজকের কাহিনী, পঞ্চম রামেসিসের মমি। আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক ডক্টর বনবিহারী পাঠক তার বন্ধু জন স্টুয়ার্টের চিঠিখানা পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। মনে মনে বললেন, একেই বলে সত্যিকারের বন্ধু। বনবিহারী নিজে শত চেষ্টা করেও যা পারেননি, স্টুয়ার্টের চেষ্টায় তাই সম্ভব হতে চলেছে। চিঠিখানা এই রকম: প্রিয় পাঠক, অনেক চেষ্টা তদবিরের পরে অবশেষে মিশর সরকারের সম্মতি আদায় করেছি। মিশরের আলেকজান্দ্রিয়ার মিউজিয়ামে প্রায় 3000 বছরের পুরনো পঞ্চম রামেসিসের যে মমিটা রয়েছে, সেই মমির দেহে জড়ানো কাপড়ের এক টুকরো কেটে নেওয়ার অনুমতি মিশর সরকার দিয়েছে তোমার রাসায়নিক পরীক্ষার জন্য। তবে শর্ত একটাই, মমির দেহের যেন কোনো রকম ক্ষতি না হয়। বুঝতেই তো পারছো, মহামূল্যবান এই মমির কোনো রকম ক্ষতি মনুষ্য ইতিহাসের এক মস্ত ক্ষতি। কাজেই সেটা বিচার করে তোমাকে কাজ করতে হবে। এই চিঠি পাওয়া মাত্র তুমি আলেকজান্দ্রিয়ায় চলে এসো। আমি সুয়েজ থেকে আলেকজান্দ্রিয়ায় গিয়ে এয়ারপোর্টে তোমাকে রিসিভ করব। আশা করি ভালো আছো। তোমার আমার থাকার ব্যবস্থা হবে হোটেল ডি প্যারিসে। ইতি তোমার বিশ্বস্ত বন্ধু জন স্টুয়ার্ট। এই কলকাতা শহরেই ব্রিটিশ নাগরিক স্টুয়ার্টের সঙ্গে বনবিহারীর আলাপ। বনবিহারী তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়নের এক উজ্জ্বল ছাত্র। স্টুয়ার্টের বাবা ছিলেন কলকাতায় ব্রিটিশ হাইকমিশনের একজন উঁচু অফিসার। স্টুয়ার্টের লেখাপড়া অবশ্য বিলেতে। ছুটি ছাটায় তিনি কলকাতায় আসতেন তার বাবার সঙ্গে। আর্কিওলজি অর্থাৎ প্রত্নতত্ত্বের ছাত্র ছিলেন স্টুয়ার্ট। লেখাপড়ার শেষে বনবিহারী কলকাতার সায়েন্স কলেজে রসায়নের অধ্যাপনা করলেও স্টুয়ার্ট কিন্তু প্রত্নতত্ত্বের সঙ্গে নিজেকে আর যুক্ত রাখতে পারলেন না। সুয়েজ ক্যানেল অথরিটির একটা বড় চাকরি নিয়ে তিনি চলে গেলেন মিশরের সুয়েজ অঞ্চলে। তাঁর কাজের সঙ্গে প্রত্নতত্ত্বের কোনো সম্পর্কই আর রইল না। কিন্তু তবুও এই বিষয়টির প্রতি তাঁর আকর্ষণ কমল না। সুয়েজ ক্যানেল অথরিটির দায়িত্বপূর্ণ কাজের মধ্যেও অবসর সময়ে প্রত্নতত্ত্বের বইয়ের মধ্যে ডুবে থাকতেন তিনি। সুযোগ পেলেই পিরামিড অঞ্চলে ঘুরে বেড়াতেন। কোথায় কলকাতা আর কোথায় মিশরের সুয়েজ, এই দূরত্ব কিন্তু দুই বন্ধুর সম্পর্কের মধ্যে কোনো ছেদ ঘটাতে পারেনি। নিয়মিত চিঠির আদান প্রদান চলত তাদের মধ্যে। অবশেষে তুরস্কের রাজধানী আঙ্কারা বিশ্ববিদ্যালয়ে রসায়নের অধ্যাপকের চাকরি নিয়ে বনবিহারী চলে যেতেই দুই বন্ধু খানিকটা কাছাকাছি এসে পড়লেন। একদিকে মিশরের সুয়েজ খাল আর অন্যদিকে তুরস্ক, মাঝে প্রায় 600 মাইলের ভূমধ্য সাগরের ব্যবধান। এই যুগে পৃথিবীতে আশ্চর্য জিনিসের শেষ নেই। বিজ্ঞানের কল্যাণে কত আশ্চর্য ও অতি আশ্চর্যের ছড়াছড়ি। কিন্তু সেকালে পৃথিবীর অষ্টম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য ছিল মিশরের মমি। হাজার হাজার বছর আগে মিশরের ফারাও অর্থাৎ সম্রাট এবং গণ্যমান্য ব্যক্তিদের মৃত্যুর পরে তাঁদের দেহগুলো কাপড়ে মুড়ে রেখে দেওয়া হতো। সেই কাপড়ের সঙ্গে মাখানো থাকতো এমন এক ধরনের রাসায়নিক পদার্থ যার গুণে হাজার হাজার বছর ধরে মৃতদেহগুলি অবিকৃত অবস্থায় সম্পূর্ণ অটুট থাকত। পৃথিবীর কোনো কোনো দেশের মিউজিয়ামে 4500 বছরের পুরনো মমিও দিব্যি অটুট আছে। শোনা যায় মিশরের প্রবল পরাক্রান্ত সম্রাট তুতানখামেনের মমিও নাকি খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। একালে মমি নিয়ে গবেষণাও কম হয়নি। বিজ্ঞানীরা এই হাজার হাজার বছর আগের অটুট মৃতদেহ নিয়ে অনেক রকম গবেষণাই করেছেন। সেকালের মানুষ সম্পর্কে অনেক কথাই আমরা জানতে পেরেছি। কিন্তু যে রাসায়নিক পদার্থ দিয়ে সে যুগে মৃতদেহকে অটুট রাখা হতো তার খবর একালের বিজ্ঞানীদের কাছে আজও অজানা। চেষ্টা করেও তাঁরা তার হদিশ করতে পারেননি। এই বিষয়টির উপর গবেষণা করতে ডক্টর বনবিহারী পাঠক উৎসাহিত হয়ে উঠলেন। আর এই কাজে তাঁর পাশে এসে দাঁড়ালেন তাঁর দীর্ঘদিনের বন্ধু জন স্টুয়ার্ট। ইংরেজি ছাড়া জার্মান ও ফ্রেঞ্চ ভাষায় সুপণ্ডিত ছিলেন বনবিহারী,
আর আরবি ফার্সি সহ অনেকগুলো প্রাচ্য ভাষায় দখল ছিল স্টুয়ার্টের। কনকনে শীতের রাতে আলেকজান্দ্রিয়া এয়ারপোর্টে প্লেন থেকে নামলেন বনবিহারী। 55-56 বছর বয়স, বেঁটেখাটো গোলগাল চেহারা, মাথায় বিরাট টাক, গায়ের রং ময়লা, পরনে গরম স্ট্রাইপড স্যুট, নাকের নিচে হিটলারি কায়দায় ছোট্ট গোঁফ, উজ্জ্বল বুদ্ধিদীপ্ত চোখ, স্যুটের ওপর দামি ফারের লংকোট। সামান্য মালপত্র ট্রলিতে চাপিয়ে বনবিহারী এসে দাঁড়ালেন প্যাসেঞ্জার লাউঞ্জে। তিনি আশা করেছিলেন এখানেই তিনি দেখা পাবেন বন্ধু স্টুয়ার্টের, কিন্তু কোথায় স্টুয়ার্ট? লাউঞ্জের মধ্যেই মিনিট 10 দাঁড়িয়ে রইলেন তিনি, এদিক ওদিক তাকিয়ে বন্ধুর খোঁজ করতে লাগলেন। অবশেষে ভাবলেন কোনো কারণে বোধহয় স্টুয়ার্ট লাউঞ্জের ভেতরে না এসে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। ট্রলি নিয়ে বাইরে এসে দাঁড়ালেন বনবিহারী। বাইরে লোকের ভিড়, সারি সারি গাড়ি দাঁড় করানো, প্যাসেঞ্জারেরা ওঠানামা করছে। তাদের মধ্যে কোট প্যান্ট পরা যেমন ইউরোপীয় ও মিশরীয় রয়েছে, তেমনি রয়েছে সাদা জোব্বা ও মাথায় কাপড়ের ফেট্টি বাঁধা আরবের লোক। স্কার্ট পরা মেম সাহেবের সঙ্গে বোরখা ঢাকা মুসলিম মহিলারও অভাব নেই। গেটের কাছে প্ল্যাকার্ড হাতে কিছু লোকও দাঁড়িয়ে, প্ল্যাকার্ডে বড় বড় অক্ষরের নাম লেখা। হঠাৎ একটা প্ল্যাকার্ডের ওপর চোখ পড়তেই স্বস্তি বোধ করেন বনবিহারী। প্যান্ট ও হাওয়াই শার্ট পরা সেই লোকটির হাতের প্ল্যাকার্ডের ওপর লেখা বিবি পাঠক ফ্রম আঙ্কারা। লোকটির চেহারায় তাকে মিশরীয় বলেই মনে হলো বনবিহারীর। ট্রলি নিয়ে বনবিহারী লোকটির দিকে এগিয়ে যেতেই লোকটি একগাল হেসে ইংরেজিতে জিজ্ঞেস করে, আপনি বিবি পাঠক? হ্যাঁ, মাথা নেড়ে সায় দেন বনবিহারী। লোকটি বিনয়ের সঙ্গে বলল, হ্যাঁ, একটা দরকারি কাজে সাহেব আটকে গেছেন, তাই তিনি নিজে আসতে না পেরে আমাকে গাড়ি নিয়ে পাঠিয়েছেন আপনাকে রিসিভ করে নিয়ে যেতে। সাহেব হোটেল ডি প্যারিসে অপেক্ষা করছেন আপনার জন্যে। আলেকজান্দ্রিয়ার বিখ্যাত 5 স্টার হোটেল এটা, ধনীরাই সাধারণত এখানে ওঠে। বন্ধু স্টুয়ার্টের বিবেচনায় মনে মনে খুশি হন বনবিহারী। মিশরীয় লোকটি তার একমাত্র স্যুটকেসটি ট্রলি থেকে নামিয়ে গাড়ির দিকে যেতে যেতে সসম্মানে আহ্বান করে তাঁকে, আসুন স্যার, এই কাছেই গাড়ি পার্ক করেছি। বনবিহারী তাঁর কাঁধের সাইড ব্যাগটি নিয়ে অনুসরণ করেন লোকটিকে। ভূমধ্যসাগরের পাড়ে বিরাট বন্দর নগরী এই আলেকজান্দ্রিয়া। মিশরের রাজধানী কায়রোর পরেই নাম করতে হয় এই নগরীর। বলতে গেলে প্রাচ্য ও পাশ্চাত্যের মিলনক্ষেত্র এটা। খুব সুন্দর সাজানো গোছানো শহর। দামি মোটরগাড়ির পেছনের সিটে আরাম করে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে চলেছেন বনবিহারী। মসৃণ পিচের রাস্তায় নিঃশব্দে যেন ডানা মেলে উড়ে চলেছে গাড়ি। রাস্তার দুপাশের বিরাট বাড়িগুলোয় প্রাচ্য পাশ্চাত্য স্থাপত্যের সংমিশ্রণ। প্রায় আধ ঘন্টা চলার পরে বনবিহারীর মনে হলো তারা যেন শহরের কোনো প্রান্তে এসে পড়েছেন। এদিকে লোকজন গাড়ি ঘোড়াও যেমনি কম, তেমনি বাড়িগুলোও যেন অনেকটা জৌলুসীন। একটু পরেই চুরুটের নেশায় পেয়ে বসলো বনবিহারীকে। পকেট থেকে চুরুটের বাক্স বের করতেই তার খেয়াল হলো বাক্স ফাঁকা। শেষ চুরুটটি তিনি প্লেনে বসেই খেয়ে এসেছেন। মনটা উসখুস করতে আরম্ভ করল। হোটেলের কাছাকাছি তার নিজের হাভানা ব্র্যান্ডের চুরুট পাবেন কি না বুঝতে না পেরে তিনি ড্রাইভারের সিটে বসা মিশরীয় লোকটিকে জিজ্ঞাসা করলেন, এদিকে কোনো চুরুটের দোকান আছে? ইয়েস স্যার, জবাব দেয় লোকটি। হ্যাঁ, এই তো কাছেই একটা ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে, এখানে আপনি সব পাবেন। কথা বলতে বলতে লোকটি একটা মাঝারি গোছের দোকানের সামনে এসে গাড়ি দাঁড় করায়। সাইড ব্যাগটা কাঁধে নিয়ে বনবিহারী ঢোকেন দোকানে। বলতে গেলে ফাঁকাই দোকান, 2-4 জন মাত্র খদ্দের কাউন্টারের সামনে। বনবিহারীকে দেখে একজন কর্মী স্মিত মুখে এগিয়ে এসে ইংরেজিতে জিজ্ঞেস করে, হোয়াট ক্যান আই ডু ফর ইউ স্যার? এক বাক্স চুরুট চাই। ও ইয়েস, এখনই দিচ্ছি। হাভানা ব্র্যান্ড আছে তো? ভেরি সরি স্যার, ওই ব্র্যান্ড আমাদের কাছে নেই। অন্য কোনো ব্র্যান্ড কি আপনার চলবে? না না, একমাত্র ওই ব্র্যান্ড ছাড়া অন্য কিছু আমার চলে না। তাহলে তো খুবই মুশকিল, এই তল্লাটে তো ওই ব্র্যান্ড আপনি পাবেন না। কর্মচারীটির কথা একটু দমে যান বনবিহারী। একটা গোটা রাত চুরুট ছাড়া থাকতে হবে। হঠাৎ কর্মচারীটির নজর পড়ে বনবিহারীর কাঁধের সাইড ব্যাগের সঙ্গে লাগানো প্লেনেট স্টিকারের দিকে।
সেই দিকে তাকিয়ে লোকটি জিজ্ঞাসা করে, এক্সকিউজ মি, আপনি কি এয়ারপোর্ট থেকে আসছেন? বনবিহারী মাথা নেড়ে সায় দেন। লোকটি আবার বলল, তাহলে তো আপনাকে ডাউন টাউন দিয়েই আসতে হয়েছে, ওদিকে অনেক বড় বড় স্টোর্স রয়েছে, ওখানেই তো আপনার ব্র্যান্ড পেয়ে যেতেন। আমতা আমতা করে বনবিহারী জবাব দেন, হ্যাঁ, আমি তখন ঠিক খেয়াল করিনি যে আমার চুরুট কেস ফাঁকা। তাছাড়া এই শহরে আমি প্রথম, কোথায় কি পাওয়া যায় তাও জানি না। কিছু যদি মনে না করেন তো জিজ্ঞেস করছি, আপনি কোত্থেকে এসেছেন? আঙ্কারা থেকে, তুরস্কের ক্যাপিটাল আঙ্কারা। ও, কোথায় যাবেন? হোটেল ডি প্যারিসে। হোটেল ডি প্যারিস? বিস্মিত কণ্ঠস্বর কর্মচারীর। ওই হোটেল তো সম্পূর্ণ অন্যদিকে, এদিকে কেন এসেছেন? কর্মচারীটির প্রশ্নে কেমন যেন বিব্রত বোধ করেন বনবিহারী। তিনি কিছু জবাব দেবার আগেই লোকটি আবার জিজ্ঞেস করে, আপনি কি ট্যাক্সিতে এসেছেন? না, আমার এক বন্ধু হোটেল থেকে গাড়ি পাঠিয়েছেন। কর্মচারীটিকে এতক্ষণ একজন বিদেশি খদ্দেরের সঙ্গে কথা বলতে দেখে দোকানের আরও কয়েকজন কর্মচারী এগিয়ে আসে সেই দিকে। তারপর আবার বনবিহারীকে জিজ্ঞেস করে, আপনার গাড়ির ড্রাইভারকে আপনি চেনেন কি? মাথা নাড়েন বনবিহারী। এদের কথাবার্তার ধরনে তার মনের বিভ্রান্তি আরও বেড়ে যায়। কিছু একটা ঘটেছে কিংবা ঘটতে চলেছে অনুমান করে তিনি জিজ্ঞাসা করেন, কি ব্যাপার বলুন তো? একটু ম্লান হেসে কর্মচারীটি বলল, পৃথিবীর আর 5টা বড় শহরের মতো এই আলেকজান্দ্রিয়াতেও ক্রিমিনালের অভাব নেই। শহরের বাইরের চাকচিক্যের দিকে তাকিয়ে ভেতরটা ঠিক বোঝা যায় না। একজন অপরিচিত ড্রাইভার আপনাকে হোটেল ডি প্যারিসে নিয়ে যাবে বলে সম্পূর্ণ উল্টো দিকে নিয়ে চলেছে। এতক্ষণে একটা শঙ্কার ছায়া নেমে আসে বনবিহারীর চোখে মুখে। কর্মচারীটি কাউন্টারের বাইরে এসে বনবিহারীকে নিয়ে বাইরে যেতে যেতে বললে, চলুন তো ড্রাইভারের সঙ্গে একটু কথা বলে আসি। বনবিহারীর ফিরে আসতে দেরি দেখে ড্রাইভারটি গাড়ির স্টিয়ারিংয়ের উপর হাত রেখে উসকুস করছিল। অবশেষে আরেকটি লোকের সঙ্গে তাকে আসতে দেখে লোকটি একটু নড়ে চড়ে বসে। কর্মচারীটি গাড়ির খোলা জানালায় স্থানীয় ভাষায় কথা বলতে থাকে ড্রাইভারটির সঙ্গে। তাদের কথার একটা অক্ষরও বনবিহারী বুঝতে না পারলেও কর্মচারীটির গলা চড়া পর্দা ও সেই সঙ্গে হোটেল ডি প্যারিস, ফরেনার ইত্যাদি শব্দগুলোতে তিনি বুঝতে পারেন যে তার মতো একজন বিদেশিকে কেন এখানে আনা হয়েছে তা নিয়েই যেন কর্মচারীটি চার্জ করছে ড্রাইভারকে। কর্মচারীটির কথার জবাবে ড্রাইভার অনেকটা মিনমিনে কণ্ঠে কী যেন বোঝাতে চাইছে তাকে। এই সময় কর্মচারীটির মুখে পুলিশ শব্দটা উচ্চারণ হতেই একটা অদ্ভুত কাণ্ড ঘটে যায়। কেউ কিছু বোঝবার আগেই চোখের পলকে গাড়িতে স্টার্ট দিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে বোঁ করে উধাও হয়ে যায় ড্রাইভার। বনবিহারীর একমাত্র স্যুটকেসটি চলে যায় গাড়ির সঙ্গে। ততক্ষণে একটা ছোটোখাটো ভিড় জমে গেছে। বনবিহারী বুঝতে পারেন এখানে পা দিতে না দিতেই একটা ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েছেন তিনি। কিন্তু কী সেই ষড়যন্ত্র? কেনই বা ষড়যন্ত্র? অবশেষে সেই কর্মচারীদের সাহায্যে হোটেল ডি প্যারিসে এসে যখন হাজির হলেন বনবিহারী, তখন হোটেলের রিসেপশনে পায়চারি করতে করতে ছটপট করছিলেন জন স্টুয়ার্ট। বনবিহারীকে দেখেই তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তাড়াতাড়ি এগিয়ে এসে 2 হাত দিয়ে তিনি বনবিহারীর হাত জড়িয়ে ধীর বিস্মিত কণ্ঠে বললেন, কী ব্যাপার, কোথায় ছিলে এতক্ষণ? বনবিহারী কিছু জবাব দেবার আগেই সঙ্গের সেই দোকান কর্মচারীটি ইংরেজিতে কিছু বলতে চায়। স্টুয়ার্ট সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়ে স্থানীয় ভাষায় গড়গড় করে কথা বলতে থাকেন তাঁর সঙ্গে। কর্মচারীটির কথা শুনতে শুনতে মুখখানা গম্ভীর হয়ে ওঠে স্টুয়ার্টের। অবশেষে কর্মচারীটিকে অজস্র ধন্যবাদের সঙ্গে বিদায় দিয়ে বনবিহারীকে নিয়ে হোটেলের লিফটের দিকে এগিয়ে যান তিনি। হোটেলের 401 ও 402 দুখানা ঘর বুক করা হয়েছিল তাদের জন্যে। নিজের ঘরে না গিয়ে বনবিহারীকে নিয়ে তাঁর 402 নম্বর ঘরে এসে বসেন স্টুয়ার্ট। সুদৃশ্য আসবাবপত্রে সাজানো ঘরে মুখোমুখি বসে কথা বলতে থাকেন 2 বন্ধু। বলে ওঠেন বনবিহারী, আমি তো কিছু বুঝতেই পারছি না, হঠাৎ আমার বিরুদ্ধে এখানে এমন ষড়যন্ত্র কেন? জবাব দেন স্টুয়ার্ট, না, তোমার একার বিরুদ্ধে নয়, এই ষড়যন্ত্র আমাদের দুজনেরই বিরুদ্ধে। ষড়যন্ত্রকারীদের সম্পর্কে আমরা কিছু না জানলেও তারা আমাদের সম্পর্কে অনেক কিছুই জানে। বেশ ভেবেচিন্তে প্ল্যান করে তোমাকে চুরি করে নিয়ে যাবার মতলবে ছিল তারা। আর সেই প্ল্যান মতোই
এই হোটেলের সামনে একখানা ট্যাক্সি দাঁড় করিয়ে রেখেছিল। আমার পক্ষে তো কিছু বোঝা সম্ভব ছিল না। আমি ঠিক সময় মতোই ওই ট্যাক্সিতে এয়ারপোর্টে রওনা হয়েছিলাম তোমাকে রিসিভ করতে। হঠাৎ মাঝপথে গাড়ির টায়ার পাংচার। এখন বুঝতে পারছি আমাকে দেরি করিয়ে দিতে ওটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। আর এই শহরতলির পথে খালি ট্যাক্সি পাওয়া দুষ্কর। অবশেষে এয়ারপোর্টে পৌঁছতে আমার বেশ দেরিই হয়ে গেল। তার আগেই তোমার প্লেন ল্যান্ড করেছে। প্যাসেঞ্জারেরাও অধিকাংশই চলে গেছে। মনে মনে আশা করেছিলাম যে তোমাকে হয়তো ওখানে আমার জন্য অপেক্ষা করতে দেখব, কিন্তু পেলাম না তোমাকে। একবার মনে হয়েছিল তাহলে কি তুমি কোনো কারণে এখানে আসা ক্যান্সেল করে দিলে। গেলাম এয়ারপোর্টের অফিসে, সেখানে প্যাসেঞ্জার লিস্টে দেখলাম তোমার নাম। তখন নিঃসন্দেহ হলাম যে আমার দেরি দেখে তুমি সোজা হোটেলে চলে এসেছো। কিন্তু এখানেও তোমার দেখা না পেয়ে বেশ চিন্তিত হয়ে পড়লাম। বন্ধুর মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে তাঁর কথা শুনছিলেন বনবিহারী। স্টুয়ার্ট থামতেই তিনি বলে ওঠেন, দেখো স্টুয়ার্ট, আমি এখানে নতুন, এখানে কেউ চেনেই না আমাকে। সেই আমার বিরুদ্ধে কে বা কেনই বা এমন ষড়যন্ত্র করবে। ম্লান হেসে জবাব দেন স্টুয়ার্ট, দেখো বন, এখানে তোমাকে কেউ না চিনলেও আমাকে অনেকেই চেনে। সুয়েজে চাকরি করলেও এই আলেকজান্দ্রিয়ায় আমার যাতায়াত আছে। তবে কথা ঠিক যে ষড়যন্ত্রকারীদের প্রধান টার্গেট তুমি, তাই তোমাকে চুরি করার মতলবে ছিল তারা। কিন্তু কেন? আমার তো মনে হয় যে বিষয় নিয়ে তুমি গবেষণা করতে এখানে হাজির হয়েছো সেটা ওই ষড়যন্ত্রকারীদের পছন্দ নয়। তারা ভালোই জানে আসল গবেষণা করবে তুমি, আমি কেবল তোমায় সাহায্য করব। হয়তো এরা ইতিমধ্যে আঙ্কারা বিশ্ববিদ্যালয় থেকে তোমার বায়োডেটা সংগ্রহ করে নিয়েছে। কিন্তু কেন? মমির ওপর এমন গবেষণা তো নতুন কিছু নয়। পৃথিবীর বিভিন্ন দেশেই তো এমন গবেষণা আগেও হয়েছে এবং এখনও হচ্ছে। কিন্তু আজও পর্যন্ত সেই গবেষণায় কেউই সফল হতে পারেনি। আজও বিজ্ঞানীরা জানতে পারেননি কী রাসায়নিক পদার্থ মাখিয়ে সেকালের মিশরীয়রা হাজার হাজার বছর ধরে মৃতদেহ অটুট রাখত। একটু চিন্তা করে বনবিহারী আবার জিজ্ঞেস করেন, তাহলে কি তোমার সন্দেহ আমরা সফল হতে পারবো মনে করে অন্য কোনো বিজ্ঞানী আমাদের বাধা দিতে এভাবে ষড়যন্ত্র করছে? দরজায় কলিং বেলের শব্দ। হোটেলের রুম সার্ভিসের একটি কর্মী কফি ট্রে নিয়ে ঢোকে। কফি খেতে খেতে বনবিহারীর আগের কথার জবাব দেন স্টুয়ার্ট, দেখো বন, বিজ্ঞান যতই সত্যের পূজারী হোক, বিজ্ঞানীদের মধ্যে যে রেষারেষি নোংরামির অভাব নেই তা তো তুমি জানো। কাজে এই মুহূর্তে তোমার এই সন্দেহ যে অমূলক তা বলি কী করে? তাছাড়া কি? তুমি নতুন হলেও এই অঞ্চলে আমি অনেক কাল আছি। মিশরীয়দের চরিত্র আমার অজানা নয়। এদের মধ্যে যেমনি প্রগতিশীল মানুষের অভাব নেই, তেমনি অনেক ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীও আছে। 3000 বছরের পুরনো তাদের প্রিয় সম্রাট পঞ্চম রামেসিসের মমি তোমার আমার মতো বিধর্মীর হাতের স্পর্শে যে অপবিত্র হয় তা হয়তো তারা চায় না। কিন্তু মিশরীয় সরকারই তো আমাদের সেই অনুমতি দিয়েছে। হ্যাঁ, তা দিয়েছে, কিন্তু তাই বলে যে মৌলবাদীরা তা মেনে নেবে তার তো কোনো মানে নেই। কিন্তু শুনেছি আমাদের আগে নাকি একজন জার্মান বিজ্ঞানী এই মমিটি নিয়ে গবেষণা করেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছ। তার নাম ডক্টর ভন বিসমার্ক। শেষ পর্যন্ত তিনি তার কাজে সফল তো হনইনি, মাঝখান থেকে পাগল হয়ে গেলেন। পাগল? হ্যাঁ, পাগল। স্থানীয় লোকেরা কিন্তু বলে অন্য কথা। তারা বলে সম্রাট পঞ্চম রামেসিসের প্রেতাত্মা নাকি ডক্টর বিসমার্কের ওপর ভর করে তাকে পাগলা করে দিয়েছে। এভাবেই নাকি বিধর্মীর হাতের স্পর্শে কলুষিত সম্রাটের প্রেতাত্মা ওই জার্মান বিজ্ঞানীর উপর প্রতিশোধ নিয়েছে। স্টুয়ার্টের কথায় কিছুক্ষণ চুপ করে থাকেন বনবিহারী, তারপর বলেন, 3000 বছর আগে মৃত ব্যক্তির প্রেতাত্মা 3000 বছর পরে প্রতিশোধ নিয়েছে। এই জাতীয় গালগপ্প তুমি বিশ্বাস করো স্টুয়ার্ট? মৃদু হেসে জবাব দেন স্টুয়ার্ট, তোমার আমার বিশ্বাস অবিশ্বাসের কথা ছেড়ে দাও বন। স্থানীয় মানুষের মধ্যে অনেকেরই তাই বিশ্বাস।
যাই হোক, এই মুহূর্তে আমরা বুঝতে পারছি আমাদের ওপর একদল লোকের নজর রয়েছে। তারা আমাদের বিপদে ফেলতে চায়, তাই এখন থেকে আমাদের একটু সতর্ক হয়ে চলতে হবে। আলেকজান্দ্রিয়ার মিউজিয়ামটিকে বড়ই বলতে হবে। একতলা দোতলা মিলিয়ে অনেকগুলো ঘর, বিভিন্ন বিভাগ। তারই একটা ঘরে কারুকার্য করা সুদৃশ্য একটি টেবিলের ওপর রাখা রয়েছে 3000 বছর আগের মিশরের এক ফারাও অর্থাৎ সম্রাট পঞ্চম রামেসিসের মমি। মস্ত বড় একটা কাঁচের আধারে ঢাকা সেই মমি। সেকালের প্রথা অনুযায়ী ধাতু নির্মিত একজন মানুষের মূর্তি খোদাই করা একটা আবরণ দিয়ে ঢাকা থাকে সেই মমি। সেকালের মিশরীয়দের বিশ্বাস ছিল ধাতুর ঢাকনায় ঢাকা থাকলে মৃতের আত্মা আর মৃতদেহের মধ্যে ঢুকতে না পেরে একসময় ঘুরে ঘুরে চলে যায়। দর্শকদের দেখার সুবিধের জন্য মিউজিয়ামে সেই ধাতুর ঢাকনাটা অবশ্য সরিয়ে রাখা হয়েছে একপাশে। আপাদ মস্তক অজ্ঞাত এক রাসায়নিকে মাখা কাপড় দিয়ে মুড়ে রাখা হয়েছে সম্রাট পঞ্চম রামেসিসের সেই মমি, হাত দুখানা ক্রস করে রাখা বুকের ওপর। দর্শকের সঙ্গে মিশে স্টুয়ার্ট ও বনবিহারী প্রথমে ভালো করে দেখে নিলেন সেই মমি। তারপর নিজেদের পরিচয় দিয়ে এসে বসলেন মিউজিয়ামের মিশরীয় অধ্যক্ষ সালমান ওয়াদারের চেম্বারে। সালমান ওয়াদার সুপুরুষ, 50-52 বছর বয়স, পরিষ্কার দাড়ি কামানো, নাকের নিচে মিশরীয় কায়দায় কদম ছাঁট মোটা গোঁফ, পরনে বিলিতি পোশাক, চোস্ত ইংরেজি বলেন। পরিচয়ের পালা শেষ হলে সালমান ওয়াদার বললেন, গভর্নমেন্ট থেকে আপনাদের সম্পর্কে অর্ডার পেয়েছি। দেখুন, গভর্নমেন্ট তো হুকুম দিয়েই খালাস, ঝক্কি ঝামেলা তো আমাকেই পোয়াতে হবে। ঝামেলার কোনো সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ, তা তো একটু আছেই, জবাব দেন সালমান। বুঝতেই তো পারছেন মানুষের সেন্টিমেন্ট, তাই কাজটা আপনাদের করতে হবে খুব গোপনে ও সাবধানে। আমি চাই না একমাত্র আমি ছাড়া আপনাদের এই কাপড়ের টুকরো কেটে নেবার কথা আর কেউ জানতে পারে, এমনকি মিউজিয়ামের অন্য কোনো স্টাফও নয়। বছর 5 আগে এই মমি নিয়েই কত কাণ্ড হয়েছিল। কি কাণ্ড সেদিন হয়েছিল তা জানার জন্য সালমানের মুখের দিকে তাকিয়ে থাকেন স্টুয়ার্ট ও বনবিহারী। বেশ, তাহলে শুনুন বলেই সালমান সেই কাহিনীটা শোনায় যা নাকি এর আগে স্টুয়ার্টই বনবিহারীকে শুনিয়েছেন। সালমান থামতেই স্টুয়ার্ট এবার জিজ্ঞাসা করেন, আচ্ছা মিস্টার ওয়াদার, এসব কথা কি আপনি বিশ্বাস করেন? মাথা নেড়ে জবাব দেন সালমান, একদম না। 3-4 হাজার বছর আগে মৃত এক ফারাওয়ের আত্মা এভাবে একজন বিজ্ঞানীর কাঁধে চেপে তাকে পাগল করে দেবে, এ ধরনের কথা এই যুগে ঠিক বিশ্বাস করা চলে না। আসলে কি জানেন মিস্টার পাঠক, এসব হচ্ছে স্থানীয় মানুষের অনুমান কিংবা রটনা। বিজ্ঞানী ভন বিসমার্কের পাগল হওয়ার কারণ তার গবেষণার অসাফল্য বা অন্য কিছু, একমাত্র তিনি নিজে ছাড়া তা কেউই জানে না। যাগে ওসব কথা, আপনারা যে কাজ করতে এসেছেন সেই কাজটুকু করে চলে যান। হ্যাঁ, তা তো বটেই। সালমান ওয়াদার বলেন, তাহলে আপনারা কবে নাগাদ আপনাদের কাজ করতে চান? জবাব দিতে গিয়ে একটু সময় নেন বনবিহারী ও স্টুয়ার্ট, আর সেই ফাঁকে সালমান আবার জিজ্ঞেস করেন, মমির দেহ থেকে আপনারা কতটা পরিমাণ কাপড়ের টুকরো কেটে নিতে চান? বনবিহারী জবাব দেন, এই ধরুন এই 1 ফুটের মতো। তার মানে 12 ইঞ্চি। মনে মনে কি যেন হিসেব করলেন সালমান, তারপর আবার বললেন, মমির দেহের কোন জায়গা থেকে আপনারা কাপড় কেটে নিতে চান? যে কোনো জায়গা থেকে। তাহলে আমি বলবো মমির পিঠের দিক থেকে আপনারা কাপড় কাটবেন, তাতে সামনের দিকে কোনো রকম বিকৃতি হবে না। বেশ, কবে আপনারা কাজটা করতে চান? এর জবাব দিতে একটু সময় নেন বনবিহারী, একবার তাকান স্টুয়ার্টের মুখের দিকে, তারপর বললেন, দিন ও সময় ঠিক করে আমরা আপনাকে জানাবো মিস্টার ওয়াদার। ঠিক আছে, সালমান বললেন, তবে এবার আর আমি কোনো রকম রিস্ক নিতে চাই না।
একমাত্র আমি নিজে ছাড়া এই মিউজিয়ামের অন্য কোনো স্টাফকেও কথাটা জানানো হবে না। মিউজিয়াম সপ্তাহে একদিন বন্ধ থাকে, ওই বন্ধের দিনেই কাজটা করতে হবে। আমি নিজে থাকব। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ মিস্টার ওয়াদার। দুজনে উঠে দাঁড়ান। ঠিক তখনই সালমান বলে ওঠেন, ও হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম। হোটেল ডি প্যারিসের নাম করে কি নাকি আপনাদের অন্য কোথাও নিয়ে গিয়ে বিপদে ফেলতে চেয়েছিল? স্টুয়ার্ট ও বনবিহারী পরস্পরের মুখের দিকে তাকান। তারপর বনবিহারীকে দেখিয়ে জবাব দেন স্টুয়ার্ট, আমাকে নয়, এনাকে। তো আপনি এ কথা জানলেন কেমন করে? আলেকজান্দ্রিয়ার পুলিশ চিফ ওমর রহমানের কাছ থেকে। সে কি, তিনি জানলেন কি করে? আমরা তো ঘটনাটা তাকে জানাইনি। এ নিয়ে আমরা কোনো অভিযোগই করিনি। মৃদু হেসে সালমান বলেন, দেখুন, খবর বাতাসে ভেসে আসে। বিশেষ করে মিস্টার পাঠকের মতো একজন বিদেশি বিজ্ঞানীকে এখানে কেউ বিপদে ফেলতে চেয়েছিল, এটা কি পুলিশের কানে না উঠে পারে? আমার তো মনে হয় সেই ডিপার্টমেন্টাল স্টোরসের লোকেরাই খবরটা পুলিশকে জানিয়েছিল। স্টুয়ার্ট বললেন, পুলিশ চিফ যখন আপনাকে কথাটা জানিয়েছিল তখন মনে হয় তিনি আমাদের সম্পর্কে সব কথাই জানেন, এমনকি আমাদের কাজ যে এখানে তাও তিনি জানেন। অবশ্যই, গভর্নমেন্টের কাছ থেকে আপনাদের সম্পর্কে যে চিঠি আমি পেয়েছি তার কপি পুলিশ চিফও পেয়েছেন। এখানে আপনারা যাতে কোনো বিপদে না পড়েন তা দেখার দায়িত্ব তো পুলিশ চিফের, নয় কি? স্টুয়ার্ট ও বনবিহারী মাথা নেড়ে সায় দেন। সালমান এবার উপদেশের সুরে বললেন, পুলিশ তো তাদের কাজ করবে, কিন্তু আপনারাও একটু সাবধানে চলাফেরা করবেন। কার মনে কি আছে কে জানে। এখন তো মনে হচ্ছে সরকারি মহল ছাড়া কোনো বেসরকারি মহলও আপনাদের কথা জানতে পেরেছে। তাই কোনো উদ্দেশ্য নিয়ে কেউ বা কোনো গোষ্ঠী আপনাদের বিপদে ফেলতে প্রস্তুত। ঠিকই বলেছেন। অবশেষে মিউজিয়ামের অধ্যক্ষ সালমান ওয়াদারকে আরেকবার ধন্যবাদ জানিয়ে দুই বন্ধু বিদায় নেন। হোটেলে ফিরে এসে বনবিহারী স্টুয়ার্টকে বললেন, মিস্টার সালমান ওয়াদারকে তো খুব ভালো লোক বলেই মনে হলো। ওর কথাবার্তায় বুঝলাম ওর কাছ থেকে আমরা যথেষ্ট সাহায্য পাব। বনবিহারীর কথায় স্টুয়ার্ট কোনো মন্তব্য করেন না। কৌতূহলী বনবিহারী আবার জিজ্ঞেস করেন, ও কি, তুমি চুপ করে আছো যে? মিস্টার সালমান ওয়াদার সম্পর্কে তোমার ধারণা অন্যরকম নাকি? এতক্ষণে ঠোঁটের কোণে মৃদু হাসি ফোটে স্টুয়ার্টের। বলেন, দেখো বন, তোমরা ভারতীয়রা সব কিছুই মন দিয়ে বিচার করতে অভ্যস্ত। আমরা ব্রিটিশরা কিন্তু বিচার করি মস্তিষ্ক দিয়ে। মানে হলো তোমরা বড়ই আবেগপ্রবণ। বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারে তোমাদের মনের আবেগই বেশি কাজ করে। তাই তোমরা অতি সহজেই কাউকে বিশ্বাস করে ফেলো। তাই এটা কি খারাপ? না, ভালো খারাপের কথা বলছি না, তবে এতে অনেক সময় ভুল মূল্যায়ন হয়, তাই বিপাকেও পড়তে হয়। একটু সময় চুপ করে থেকে হেসে বনবিহারী বললেন, স্টুয়ার্ট, আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে কাউকে অবিশ্বাস করে জেতার চাইতে বিশ্বাস করে ঠকাও ভালো। খুবই উচ্চাঙ্গের কথা নিঃসন্দেহে, তবে পৃথিবীতে এমন বিশ্বাসের ফল সবসময় ভালো হয় না। এই মিস্টার সালমান ওয়াদারের কথাই ধরো না। বনবিহারী বাধা দিয়ে বলেন, কেন, তার কথাবার্তার মধ্যে অবিশ্বাস করার মতো কিছু পেয়েছো কি? না বন, তেমন কিছু পাইনি ঠিকই, কিন্তু তাই বলে এখনই তাকে চোখ বুজে বিশ্বাস করার মতো কিছু খুঁজে পাইনি। তেমন কিছু বলছো কেন? তবে কি সামান্য হলেও কিছু পেয়েছো? জবাব দিতে এবার সময় নিলেন স্টুয়ার্ট। তারপর বললেন, দেখো বন, আমরা দুজন বিদেশি এখানে একটা কাজে এসেছি। এখানে এসে পৌঁছবার সঙ্গে সঙ্গেই আমাদের বিশেষ করে তোমাকে বিপদে ফেলতে কেউ বা কোনো গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। এটা নিশ্চয়ই একটা প্রধান বিষয় বলে গণ্য হওয়া উচিত। আমাদের সঙ্গে প্রথম দেখায় সালমান ওয়াদারের উচিত ছিল এই প্রসঙ্গে কিছু জিজ্ঞাসা করা, কিন্তু তিনি তা না করে আমাদের কাজের কথা নিয়েই আলোচনা করলেন।
আমরা বিদায় নেবার সময় এই প্রসঙ্গটা তাঁর মনে পড়ল। এটা একটু অদ্ভুত লাগছে নাকি? উনি তো আমাদের সাবধান থাকতে বারে বারে উপদেশ দিলেন। হ্যাঁ, তা অবশ্য দিলেন। তবে তোমার চেয়ে এই মিশরীয়দের আমি অনেক ভালো চিনি। এদের মুখের কথায় মনের ভেতরটা টের পাওয়া খুবই কঠিন। বনবিহারী সামান্য হেসে বলেন, এটাই স্বাভাবিক। মিশর অতি প্রাচীন সভ্যতার দেশ, তাই বোধহয় এদের মুখের কথায় মনের কথা টের পাওয়া কঠিন। কোন মনীষী নাকি একবার বলেছিলেন, ঈশ্বর মানুষকে ভাষা দিয়েছেন মনের কথা প্রকাশ করার জন্যে, কিন্তু সভ্য মানুষ মনের কথা লুকোবার জন্যে ব্যবহার করে সেই ভাষা। স্টুয়ার্ট হো হো করে হেসে ওঠেন। একটু পরে হাসি থামলে বলেন, বন অযথা আর দেরি না করে একটা দিন ঠিক করে সালমান ওয়াদারকে জানিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, তা যা বলেছ। কিন্তু তুমি তো সেদিন বলছিলে তার আগে একবার সেই হতভাগ্য বৈজ্ঞানিক ডক্টর ভন বিসমার্কের ল্যাবরেটরিতে গিয়ে তার সহকারী সেই চীনে কেমিস্ট ডক্টর ইয়াং মিনের সঙ্গে একবার কথা বলা দরকার। ঠিকই। তবে আমার সন্দেহ তার কাছ থেকে তুমি কোনো সাহায্য পাবে কি না। কেন? তোমার কথাতেই বলি, চীন ও মিশরের মতো একটি প্রাচীন সভ্যতার দেশ। তাছাড়া পরীক্ষায় বিসমার্ক ও ইয়াংমিন সফল হতে পারেননি। বিসমার্ক পাগলই হয়ে গেলেন। এই অবস্থায় ইয়াংমিন কি তাদের পরীক্ষার বিবরণ দিয়ে তোমাকে সাহায্য করবেন? তবে একবার যাওয়া যেতে পারে। চলো কালই যাই। আলেকজান্দ্রিয়া শহরের এক প্রান্তে ভন বিসমার্কের বিশাল ল্যাবরেটরি। বাইরে থেকে দেখেই চমৎকৃত হন বনবিহারী ও স্টুয়ার্ট। এর আগে বনবিহারী ইউরোপ ও আমেরিকার অনেক বিখ্যাত ল্যাবরেটরি দেখেছেন, কিন্তু তাও এমন নয়। বিরাট এলাকা নিয়ে বিজ্ঞান ও শিল্প সৌন্দর্য পাশাপাশি সাজানো। হঠাৎ দেখলে মনে হবে প্রাচ্য পাশ্চাত্য শিল্পরীতিতে তৈরি সুন্দর কোনো সৌধ। ল্যাবরেটরির বর্তমান পরিচালক ভন বিসমার্কের এককালের সহকারী ডক্টর ইয়াং মিনের চেহারা তার নামের সঙ্গে বাস্তবিকই সামঞ্জস্যপূর্ণ। প্রায় 50-এর কাছাকাছি তার বয়স, এখনও ইয়াং ম্যানের মতো দেখতে। এমনিতেই চীনাদের আসল বয়স আন্দাজ করা একটু শক্ত। ছিপছিপে চেহারা, পরনে পুরো দস্তুর সাহেবি পোশাক, মাথার চুল পাতলা, চোখে সোনার ফ্রেমের চশমা, মোলায়েম কণ্ঠস্বর, কথা বলেন আস্তে আস্তে। ডক্টর ইয়াং মিন তার অফিস ঘর থেকে বেরিয়ে এসে নিজে গাড়ি বারান্দায় স্টুয়ার্ট ও বনবিহারীকে অভ্যর্থনা করে নিয়ে গেলেন। টানা লম্বা বারান্দা পেরিয়ে যেতে যেতে বনবিহারী বলেই ফেললেন, কাজের কথা আলোচনার আগে আপনার এই সুন্দর ল্যাবরেটরি একটু ঘুরে দেখতে ইচ্ছে করছে ডক্টর মিন। অবশ্য আপনার যদি আপত্তি না থাকে। আপত্তি? একটু মিষ্টি হাসলেন মিন। আবেগময় কণ্ঠে বললেন, দয়া করে আমার ল্যাবরেটরি বলবেন না। যিনি এত বড় প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন, আমার সেই স্যার ভাগ্যের পরিহাসে আজ উন্মাদ হয়ে একটা নার্সিংহোমে আছেন। আমি তো কেবল তার প্রতিনিধি হয়ে কাজ চালাচ্ছি মাত্র। প্রায় আধ ঘন্টা ধরে ইয়াং মিন স্টুয়ার্ট ও বনবিহারীকে ঘুরে ঘুরে ল্যাবরেটরির বিভিন্ন বিভাগ দেখালেন। প্রতিটি বিভাগে তন্ময় হয়ে কাজ করছে গবেষকেরা। স্থানীয় মানুষ ছাড়া বিদেশিও রয়েছেন তাদের মধ্যে। অবশেষে তাঁরা এসে বসলেন ইয়াং মিনের খাস কামরায়। একটু পরেই কফি এলো। কফি খেতে খেতে কথা বলতে লাগলেন তাঁরা। বনবিহারী বললেন, মিস্টার মিন, আমাদের এখানে আসার উদ্দেশ্য তো টেলিফোনে আপনাকে আগেই জানিয়েছি। এই ব্যাপারে আমরা আপনার সাহায্য প্রার্থনা করছি। অফকোর্স, যে কাজে এখানে আপনারা এসেছেন সেই কাজে আমার কাছ থেকে যাবতীয় সাহায্য আপনারা পাবেন। শুনেছি আমাদের আগেও নাকি কেউ কেউ এই কাজে হাত দিয়েছিলেন, কিন্তু সফল হতে পারেননি। আমার স্যার এবং আমিও চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। এবার আপনারা এসেছেন। বিজ্ঞান তো এভাবেই এগিয়ে চলে। বিফলতার ভিতের ওপরেই তো একদিন গড়ে ওঠে সফলতার ইমারত। আপনাদের কাজের জন্য গোটা কেমিস্ট্রি বিভাগটি আমি ছেড়ে দিতে প্রস্তুত। না মিস্টার মিন, তার দরকার হবে না। মমির গায়ের কাপড়ের টুকরো নিয়ে আমি আমার কর্মক্ষেত্র তুরস্কে ফিরে যেতে চাই।
সেখানে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারেই আমি কাজ করব। বেশ তো, যা ভালো মনে করেন। তাহলে আপনিই বলুন কিভাবে আপনাদের সাহায্য করতে পারি। বনবিহারী স্টুয়ার্টের দিকে একবার তাকাতেই তিনি বললেন, আপনাদের গবেষণার কাগজপত্র একবার দেখতে চাই আমরা। এগুলো হাতে পেলে পরবর্তী গবেষণা সুবিধা হবে। হ্যাঁ, তা তো বটেই, কিন্তু একটু থামেন মিন। দেখতে দেখতে তার মুখখানা দুঃখে ভরে ওঠে। ছোট্ট নিঃশ্বাস ছেড়ে আবার বলেন, খুবই দুঃখিত, আমাদের গবেষণার তথ্য সমৃদ্ধ এক টুকরো কাগজও আর আপনাদের দিতে পারবো না। কিছুই আজ আর নেই। নেই? নিজেকে সামলে নিতে একটু সময় নেন ইয়াং মিন। তারপর বললেন, সব পুড়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। স্টুয়ার্ট ও বনবিহারী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকেন মিনের মুখের দিকে। হঠাৎ ইয়াং মিন জিজ্ঞেস করেন, আচ্ছা, আপনারা মৃত মানুষের আত্মায় বিশ্বাস করেন? স্টুয়ার্ট ও বনবিহারী কোনো জবাব দেন না। ইয়াং মিন বলেন, আমি বুঝতে পারছি আপনারা বিশ্বাস করেন না। বর্তমানে বিজ্ঞান নিয়ে যারা সাধনা করেন তাদের পক্ষে বিশ্বাস না করারই কথা। আমিও করতাম না, আমার স্যার ভন বিসমার্কও করতেন না। কিন্তু ইয়াং মিন বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর টেনে টেনে বলতে থাকেন, মিশরের সম্রাট পঞ্চম রামেসিসের মমি গবেষণার জন্যে বেশ কিছুদিন ছিল আমাদের হেফাজতে এই ল্যাবরেটরিতে। মমির ওপর একটার পর একটা পরীক্ষা করে চলেছেন স্যার, ফিজিক্যাল ও কেমিক্যাল পরীক্ষা। আমি স্যারকে সাহায্য করে চলেছি। আমরা বুঝতে পারছিলাম যে আমরা তখনও সফলতা থেকে অনেক দূরে, কিন্তু স্যারের প্রচণ্ড ধৈর্য। হার মানার মানুষ তিনি নন। ঠিক এমনি একদিনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম আমি। দিন কয়েক ল্যাবরেটরিতেই আসতে পারিনি। আমার সেই অনুপস্থিতিতে স্যার একাই কাজ করে চলেছিলেন। ইয়াংমিন আবার থামলেন। স্টুয়ার্ট ও বনবিহারীর মুখের দিকে একটু সময় তাকিয়ে থাকেন। তারপর আগের মতোই ধীরে ধীরে বলতে থাকেন, সুস্থ হয়ে ফিরে এসে দেখি ল্যাবরেটরির যে ঘরে মমিটা ছিল সেই ঘর তালাবন্ধ। শুনলাম আগের দিন সন্ধ্যায় স্যার মমির ঘরে নিজের হাতে তালাবন্ধ করে চাবি নিয়ে উত্তেজিতভাবে সেই যে চলে গেছেন, আর ফিরে আসেননি। কিছু একটা ঘটেছে অনুমান করে ছুটলাম স্যারের ফ্ল্যাটে। স্যার অবিবাহিত, নিজের ফ্ল্যাটে একাই থাকতেন। সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার চক্ষু স্থির। কথা বলতে বলতে কেমন যেন উন্মনা হয়ে পড়েন ইয়াংমিন। ঠিক সেই সময় আর এক প্রস্থ কফি এসে হাজির হয়। গরম কফিতে চুমুক দিয়ে নিজেকে একটু সামলে নেন। তারপর বলতে থাকেন, গিয়ে দেখি স্যার তাঁর ঘরের ডেক চেয়ারে আধশোয়া অবস্থায় বসে ছটপট করছেন। উস্কো খুস্কো চুল, চোখ দুটো টকটকে লাল, সামনে এক রাশ পোড়া কাগজ। দেখেই বুঝলাম সেগুলো আমাদের গবেষণার কাগজপত্র। মুখে তাঁর জার্মান ভাষায় একমাত্র কথা, আমি দায়ী নই, আমি দায়ী নই। স্যারের সঙ্গে থেকে থেকে আমি একটু আধটু জার্মান ভাষা বুঝতে পারলেও একেবারেই বলতে পারি না। স্যার নিজে অল্প স্বল্প ভাঙা ইংরেজি বলতে পারেন। তাই যতই তাকে জিজ্ঞেস করি কোন ব্যাপারে তিনি দায়ী নন, ততই তার মুখে সেই একই কথা, আমি দায়ী নই, আমি দায়ী নই। তারপর অনেক প্রশ্নের পরে তাঁর অসংলগ্ন জবাবের মধ্যে থেকে যা বুঝতে পারলাম তা এক কথায় প্রায় অবিশ্বাস্য। ল্যাবরেটরির ঘরে একা পরীক্ষা নিরীক্ষা করছিলেন স্যার। হঠাৎ নাকি ঘরের আলো আপনা আপনি নিস্তেজ হয়ে এলো। তারপর ঘরের মধ্যে আবির্ভাব ঘটল এক ছায়া মূর্তির। তার বিশাল চেহারায় একালের বদলে সেকালের মানুষের ছাপ। থুতনিতে সেকালে মিশরীয়দের মতো লম্বা দাড়ি, পরনে রাজসিক পোশাক। চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো জ্বলছে। ভয়ঙ্কর আক্রমণাত্মক সেই ছায়ামূর্তির ভাবভঙ্গি।
সেই দৃশ্য দেখে প্রচণ্ড সাহসী আমার স্যার প্রায় জ্ঞান হারিয়ে মেঝে লুটিয়ে পড়লেও সেই ছায়ামূর্তির কর্কশ কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলেন। আমার স্যার একালের মিশরীয় ভাষা জানলেও ওই ছায়ামূর্তির ভাষা ঠিক বুঝতে পারছিলেন না। সম্ভবত তা ছিল প্রাচীন মিশরীয় ভাষা। তবে যতটুকু বুঝতে পারছিলেন তাতে তার মনে হয়েছিল সেই ছায়ামূর্তি যেন বলছিল, আমি মিশরের ফারাও পঞ্চম রামেসিস। 3000 বছর আগে আমার মৃত্যু হলেও আমার আত্মা আজও এই মমির পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে। পরীক্ষা নিরীক্ষার নামে আমার এই পবিত্র মমিকে তুমি অপবিত্র করেছ, এর শাস্তি তোমাদের পেতেই হবে। কথা বলতে বলতে সেই প্রেতাত্মা স্যারের দিকে এগিয়ে আসতে আসতে সেই অর্ধচেতন অবস্থাতেই স্যার চিৎকার করে বলছিলেন, না না, আমি নিজে কিছু করিনি, আমি দায়ী নই। এই কাজের জন্য এদেশের সরকার আমাকে নিয়োগ করেছে। আমি দায়ী নই, আমি দায়ী নই। ইয়াংমিনের কথা বলার ভঙ্গি ও বর্ণনা এমন চমৎকার যে সেই মুহূর্তে বনবিহারী ও স্টুয়ার্টের মনে হচ্ছিল তাঁরা যেন নিজেদের চোখেই গোটা ঘটনাটা দেখছিলেন। ইয়াংমিন থামতেই বনবিহারী জিজ্ঞেস করলেন, তারপর? বলতে বলতে শেষের দিকে ভন বিসমার্কের করুণ পরিণতিতে কণ্ঠস্বর প্রায় বুঝে আসে ইয়াংমিনের। বনবিহারী ও স্টুয়ার্টও নিশ্চুপ। অবশেষে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চাপা কণ্ঠে ইয়াংমিন আবার বললেন, আমার স্যারের মতো একজন পণ্ডিত ব্যক্তির যে শেষ পর্যন্ত এই পরিণতি হবে তা কোনোদিন কল্পনাও করিনি। কিছুক্ষণ জমাট নিস্তব্ধতা ঘরের মধ্যে। ভন বিসমার্কের জন্যে ইয়াংমিনের দুঃখ যেন সেই মুহূর্তে বনবিহারী ও স্টুয়ার্টের মধ্যেও সংক্রামিত হয়। একসময় ইয়াংমিন নিজেই নিস্তব্ধতা ভঙ্গ করে বললেন, দেখুন, ব্যাপারটা আমার কাছে খুব রহস্যময় ঠেকছে। 3000 বছর আগে মৃত মানুষের আত্মা 3000 বছর পরে সশরীরে এসে হাজির হয়ে প্রতিশোধ নিতে চাইছে। ব্যাপারটা অবিশ্বাস্য। আবার দেখুন, এটা যদি কোনো সাধারণ মানুষের বেলায় ঘটতো তাহলে না হয় এটাকে চোখের ভ্রম বা মানসিক কোনো ব্যাপার বলে ধরে নিতাম, কিন্তু ডক্টর ভন বিসমার্কের মতো একজন যুক্তিবাদী বিজ্ঞানীকে তো সাধারণের দলে ফেলতে পারি না। তাহলে? ইয়াংমিন থামলেন। বনবিহারী ও স্টুয়ার্টের নির্বিকার মুখের দিকে তাকিয়ে ফের বলেন, পঞ্চম রামেসিসের ওই মমির সঙ্গে যে কী রহস্য জড়িয়ে আছে তাই বা কে জানে। স্যার ভন বিসমার্ক তবু প্রাণে বেঁচে গেছেন। শোনা যায় তাঁরও আগে অন্য কোনো একজন বিজ্ঞানী নাকি ওই মমি নিয়ে নাড়াচাড়া করতে গিয়েই মারা পড়েছেন। তাই নাকি? কে তিনি? নামধাম জানি না, তবে এরকম একটা কাহিনী প্রচলিত। স্যার নিজেই একদিন বলছিলেন। কিভাবে তিনি মারা পড়লেন? সেই ঘটনাটা নাকি আরও বিচিত্র। ভয়ঙ্কর এক বিষধর সাপের কামড়ে মারা গিয়েছিলেন তিনি। সাপের কামড়ে? মমি নিয়ে পরীক্ষা নিরীক্ষার মধ্যে সাপ এলো কোত্থেকে? সেটাই তো আশ্চর্যের। অ্যাস্প নামে এক জাতের সাপের কথা শুনেছেন? অ্যাস্প শব্দটা উচ্চারণ করে বনবিহারী চুপ করলেও স্টুয়ার্ট বলে ওঠেন, হ্যাঁ, এই মিশরে এককালে এক জাতের খুব ছোট কিন্তু ভয়ঙ্কর বিষাক্ত সাপ ছিল। শোনা যায় সেকালে মিশরের সম্রাজ্ঞী ক্লিওপেট্রা নাকি ওই সাপের কামড় বুকে নিয়ে আত্মহত্যা করেছিলেন। ইয়াংমিন সপ্রশংস কণ্ঠে বলে ওঠেন, বাহ, আপনি তো দেখছি এদের সম্পর্কে অনেক খবরই রাখেন। অ্যাস্প জাতের সাপ কিন্তু আজও আছে মিশরের মরুভূমি অঞ্চলে। আর পঞ্চম রামেসিসের ওই মমি থেকে তেমন একটা সাপই নাকি বেরিয়ে এসে সেই বিজ্ঞানীকে কামড়েছিল। বাবা, কি আশ্চর্য! সত্যিই আশ্চর্য। আমি নিজে অবশ্য এইসব প্রচলিত কথায় বিশ্বাসী নই, তবে পর দুটো ঘটনায় এখন আমার মনে হচ্ছে কোনো কারণে এই মমিটা বোধহয় অভিশপ্ত। তাই এটা নিয়ে যাঁরাই পরীক্ষা নিরীক্ষা করতে এগোবেন তাঁদেরই উচিত একটু সাবধান হওয়া। গোটা পৃথিবীতে অনেক দেশের মিউজিয়ামেই তো মমি সংরক্ষিত আছে।
আমার তো মনে হয় এটার বদলে তেমন অন্য কোনো মমি নিয়ে তাঁরা গবেষণা করতে পারেন। ইয়াংমিন থামতেই বনবিহারী প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করেন, আচ্ছা, ডক্টর ভন বিসমার্ক এখন কোথায় আছেন? ওর কোনো চিকিৎসা হয়নি? হয়েছে, অনেক চিকিৎসা হয়েছে। প্রথমে কিছুদিন চিকিৎসা করানো হয়েছে বিখ্যাত সাইকিয়াট্রিস্টদের দিয়ে, তারপরে কিছুদিন লুনাটিক অ্যাসাইলামে, কিন্তু কোনো ফল হয়নি। এখন এই শহরেই একটা নার্সিং হোমে আছেন। ওর নিজের বলতে তো কেউ নেই, আমিই দেখাশোনা করি। একবার তাঁর সঙ্গে দেখা করা যায় না? স্টুয়ার্ট জিজ্ঞেস করেন। একটু ভাবলেন ইয়াংমিন, তারপর অনেকটা হতাশ কণ্ঠে বললেন, আর দেখা করে কি করবেন? সেই তো জার্মান ভাষায় একই কথা, আমি দায়ী নই, আমি দায়ী নই। এর বাইরে আর কোনো কথাই উনি বলেন না। তবে মাঝে মাঝে আপন মনে নিজের ভাষায় বিড়বিড় করে কি যেন বলেন, যার অর্থ কেউই বুঝতে পারে না। স্টুয়ার্ট আবার বললেন, তবুও একবার তাঁর সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে, অবশ্য যদি আপনার কোনো আপত্তি না থাকে। না না, তাড়াতাড়ি বলে ওঠেন ইয়াংমিন, এতে আপত্তির কি আছে? কবে আপনারা যেতে চান বলুন, আমি সব ব্যবস্থা করে দেব। প্রায় 60-এর কোঠায় বয়স ভন বিসমার্কের, ছিপছিপে চেহারা, মুখে কয়েকদিনের না কামানো দাড়ি, উস্কো খুস্কো মাথার চুল, চোখে মুখে কেমন এক ক্লান্তির চিহ্ন। নিজের কেবিনে একটা ডেক চেয়ারে চোখ বুজে শুয়েছিলেন বিসমার্ক। ইয়াংমিন বনবিহারী ও স্টুয়ার্টকে নিয়ে ঘরে ঢুকতেই সাড়া পেয়ে চোখ মেলে তাকালেন। প্রথমেই ইয়াংমিনের ওপর চোখ পড়তেই কাঁচা পাকা ভ্রুযুগল কুঁচকে ওঠে তাঁর। কয়েক মুহূর্তে স্থির চোখে তিনি তাকিয়ে থাকেন তাঁর দিকে। পরক্ষণেই পেছনে দুজন অপরিচিত লোক দেখে কুঞ্চিত ভ্রু খানিকটা সোজা হয়ে ওঠে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিচু কণ্ঠে ইয়াংমিন বললেন, কেন যেন আজকাল স্যার আমাকে সহ্য করতে পারেন না, সবই আমার অদৃষ্ট। তারপর দুপা এগিয়ে বিসমার্ককে সম্বোধন করে বললেন, স্যার, ইনি ডক্টর পাঠক, ভারতীয় বিজ্ঞানী, আর ইনি মিস্টার স্টুয়ার্ট, প্রত্নতত্ত্ববিদ। এরা একটা বিশেষ কাজে এদেশে এসে আপনার নাম শুনে দেখা করতে এসেছেন। ইয়াংমিনের কথায় বিসমার্কের মুখে কোনো ভাবান্তর ঘটল না। নির্বিকার ভঙ্গিতে তিনি কেবল করমর্দন করলেন তাঁদের সঙ্গে। পরমুহূর্তেই সবাইকে চমকে দিয়ে জোরে বলে উঠলেন তাঁর মাতৃভাষায়, আমি দায়ী নই, আমি দায়ী নই। কথাগুলো বলতে বলতে ক্লান্ত ভঙ্গিতে বিসমার্ক আবার বসে পড়লেন তাঁর ডেক চেয়ারে। নবাগতদের নিয়ে ইয়াংমিন একটু দূরে সোফায় বসতে বসতে নিচু কণ্ঠে বললেন, এমনি চলছে আজ 5 বছর ধরে। এবার বনবিহারী চোস্ত জার্মান ভাষায় তাদের আলেকজান্দ্রিয়ায় আসার উদ্দেশ্য বলতেই কয়েক মুহূর্তের জন্যে বিসমার্কের ক্লান্ত চোখ দুটি উজ্জ্বল হয়ে ওঠে। পরক্ষণে আগের মতো ক্লান্ত ভঙ্গিতে আবার বলে ওঠেন, আমি দায়ী নই, আমি দায়ী নই। বনবিহারী জিজ্ঞেস করেন, আমাদের কাজে আমরা কি আপনার কাছ থেকে কোনো কিছু সাহায্য আশা করতে পারি? কয়েক মুহূর্ত নীরব থেকে জবাব দেন বিসমার্ক, সাহায্য? কিসের সাহায্য? আমি দায়ী নই, আমি দায়ী নই। হ্যাঁ, আমরা জানি আপনি দায়ী নন, কিন্তু আপনার গবেষণা। বনবিহারীর কথা শেষ হবার আগেই বিসমার্ক বলে ওঠেন, গবেষণা? কিসের গবেষণা? আমি কোনো গবেষণা করিনি, আমি দায়ী নই। সম্রাট পঞ্চম রামেসিসের মমি নিয়ে আপনি গবেষণা করেছিলেন? না 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 না, আমি নিজের ইচ্ছায় করিনি, আমি দায়ী নই। এরপর বনবিহারী আরও কিছুক্ষণ বিসমার্কের সঙ্গে কথা চালালেও তার কাছ থেকে সেই একই কথার পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই শোনা গেল না। জার্মান ভাষায় এই কথোপকথনে সামান্য কিছু বুঝতে পারছিলেন ইয়াংমিন, কিন্তু স্টুয়ার্ট এক বর্ণও বুঝতে পারেননি। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটিয়ে ইয়াংমিন বললেন, আমি আগেই জানতাম এমনি হবে। ফেরার পথে গাড়িতে বসে বনবিহারী স্টুয়ার্টকে বললেন, পারফেক্ট জেন্টলম্যান এই ইয়াংমিন, আমাদের সাহায্য করতে তিনি আমাদের সঙ্গে করে নিয়ে এলেন। গাড়ির জানালা থেকে মুখ সরিয়ে এনে স্টুয়ার্ট একবার তাকান বন্ধুর মুখের দিকে,
তারপর মৃদু কণ্ঠে বললেন, কে বলতে পারে আমাদের সঙ্গে বিসমার্কের কী কথা হয় তার নিজের কানে শোনার জন্যেই তিনি আমাদের সঙ্গে আসেননি। এবার একটু বিরক্তিকর সুরেই বনবিহারী বললেন, তোমার দেখছি সবেতেই সন্দেহ। এটাই আমার স্বভাব। অবশেষে মমির কাপড় সংগ্রহের জন্য একটা দিন ঠিক করে সালমান ওয়াদারকে টেলিফোনে জানিয়ে দেওয়া হলো। সালমান বললেন, ঠিক আছে, আমি উপস্থিত থাকব, তবে ব্যাপারটা যেন গোপন থাকে। আগের দিন সন্ধ্যায় হোটেলের লবিতে পাশাপাশি বসে কথা বলতে বলতে স্টুয়ার্ট বলে ওঠেন, বন, আমার ভয় ভয় করছে। ভয়? বিস্মিত চোখে তাকান বনবিহারী। জবাব দিতে একটু সময় নিলেন স্টুয়ার্ট, তারপর গলা নিচু করে বললেন, ভয়টা যে কিসের তা তোমাকে বোঝাতে পারবো না, তবে একটা ভয়, দারুণ ভয়। বনবিহারী কিছু না বলে কেবল অবাক চোখে তাকিয়ে থাকেন বন্ধুর মুখের দিকে। একসময় অনেকটা আপন মনেই স্টুয়ার্ট বলে ওঠেন, মনে হচ্ছে আজ রাতে আমার ঘরে একা ঘুমোতে পর্যন্ত পারবো না। বেশ তো, তাহলে আজ রাতে তুমি আর আমি না হয় একই ঘরে শোবো। স্টুয়ার্ট একটু ভেবে বলেন, হ্যাঁ, সেটা মন্দ নয়, তবে তোমার ঘরটা আমার ঘরের চেয়ে ছোট। এক কাজ করা যাক, আজ রাতটা তুমি আর আমি আমার ঘরেই কাটাবো। সেই ব্যবস্থাই হলো। স্টুয়ার্টের ঘরে পাশাপাশি দুটো খাটে স্টুয়ার্ট ও বনবিহারী শুয়ে শুয়ে দুই বন্ধু আলোচনা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে দুজনের ঘুম ভেঙে গেল কামরার বাইরে তুমুল কোলাহলে। বনবিহারী ও স্টুয়ার্ট বেরিয়ে আসতেই হোটেলের একজন কর্মী ছুটে এসে বলল, ন্যারোলি এসকেপড মিস্টার পাঠক, বরাত জোরে বেঁচে গেছেন। মানে কি ব্যাপার? হোটেলের সেই কর্মী বলল, ভাগ্যিস কাল রাতে আপনি আপনার নিজের ঘরে ঘুমননি। আপনার বদলে এখানকার একজন ঝাড়ুদার মারা গেছে আপনার ঘরে। সে কি? দুজনেই প্রায় চেঁচিয়ে ওঠেন। উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করে স্টুয়ার্ট, বলুন, খুলে বলুন, ব্যাপারটা কি? স্থানীয় ভাষায় গড়গড় করে হোটেল কর্মীটি ঘটনাটা বলে গেল স্টুয়ার্টকে। বনবিহারী স্টুয়ার্টের দিকে জিজ্ঞাসু চোখে তাকাতেই স্টুয়ার্ট বললেন, এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে তোমার ঘরে। হোটেলের একজন ঝাড়ুদার ঘর সাফ করতে ঢুকেছিল তোমার খালি ঘরে, সেখানেই সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। তবে মরার আগে সেও তার হাতের ঝাড়ু লাঠি দিয়ে সাপের মাথাটা থেঁতলে দিয়েছে। দুটো মৃতদেহই এখনও রয়েছে তোমার ঘরে। কিছুক্ষণ বজ্রাহতের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন বনবিহারী। তার মনে পড়ে গেল কাল রাতের কথা। তিনি স্টুয়ার্টের একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে আবেগজড়িত কণ্ঠে বললেন, সত্যি কথা বলো তো ভাই, আমার ঘরে কাল রাতে এরকম একটা ঘটনা ঘটবে জানতে নাকি তুমি? তাই কি ভয় পাওয়ার অজুহাত দেখিয়ে তুমি আমাকে নিয়ে এসেছিলে তোমার ঘরে? কোনো জবাব না দিয়ে স্টুয়ার্ট বন্ধুকে নিয়ে আবার ঢোকেন নিজের ঘরে। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, না, জানতাম না, তবে তুমি ঠিকই বলেছ, তোমার ওপর একটা অ্যাটাক হতে পারে অনুমান করেছিলাম। বন্ধুর কথায় বিপন্ন বোধ করেন বনবিহারী। এক টুকরো কাপড় সংগ্রহ করতে সুদূর আঙ্কারা থেকে এই আলেকজান্দ্রিয়ায় ছুটে এসে এ কি বিপাকে জড়িয়ে পড়তে হলো তাকে? কেন তার জীবন নিয়ে এমন টানাটানি? বনবিহারীর মনের কথা যেন পড়ে ফেলেন স্টুয়ার্ট। গম্ভীরভাবে বললেন, বন, এখন বোধহয় তুমি বুঝতে পেরেছ যে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী আমরা যে কাজের জন্য এখানে এসেছি সেই কাজে বারে বারে বাগড়া দিতে চেষ্টা করছে। তারা আরও জানে এই কাজের আসল নায়ক তুমি, আমি কেবল তোমার সহকারী। তাই তুমি এই আলেকজান্দ্রিয়ায় পা দিতে না দিতেই তোমাকে গুম করার চেষ্টা করা হয়েছিল। তারপর আবার কাল রাতের এই ঘটনা, তোমার ঘরে একটা সাপ ঢুকিয়ে দিয়ে তোমাকে মারতে চেয়েছিল। আচ্ছা, ওটা কি মিশরের সেই বিখ্যাত অ্যাসপ সাপ? কি জানি, আমি তো দেখিনি। দেখে শুনে আমার তো মনে হচ্ছে শেষ পর্যন্ত পঞ্চম রামেসিসের মমির কাপড়ের টুকরো না নিয়েই আমাকে এদেশ ছাড়তে হবে। শেষ পর্যন্ত কি হবে বলতে পারছি না, তবে ব্যাপার যতদূর গড়িয়েছে তার শেষ না দেখে ছাড়ছি না। একটু পরেই পুলিশ হোটেল থেকে সেই সাফাই কর্মীর মৃতদেহ সরিয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পরে পুলিশ চিফ ওমর রহমানের কাছ থেকে টেলিফোন পেয়েই হোটেলের ম্যানেজার নক করেন স্টুয়ার্টের ঘরের দরজায়।
বনবিহারী ঘরের দরজা খুলে দিতেই ম্যানেজার ঘরে ঢুকে বললেন, এক্সকিউজ মি, আজ দুপুর 2টোয় এখানকার পুলিশ চিফ আপনাদের অনুরোধ করেছেন তার সঙ্গে দেখা করতে, খুব জরুরি। হোটেল ম্যানেজার বেরিয়ে যেতেই বনবিহারী স্টুয়ার্টকে বললেন, তাহলে আজকের প্রোগ্রামের কি হবে? আজ দুপুর 2টোয় তো মিউজিয়ামে যাবার কথা। তোমায় যেভাবে টার্গেট করা হয়েছে তাতে তৈরি না হয়ে মিউজিয়ামে যাওয়া ঠিক হবে না। যারা আমাদের পদে পদে বাধা দিচ্ছে তারা কিছুতেই চাইবে না তুমি আমি আজ এই ছুটির দিনে মিউজিয়ামে গিয়ে সেটাকে নাড়াচাড়া করি। তাহলে তো আজকের মিউজিয়ামের প্রোগ্রাম ক্যান্সেল করে সালমান ওয়াদারকে টেলিফোন করতে হয়। হ্যাঁ, তাই করা উচিত। আমি শুধু ভাবছি পুলিশ চিফ হঠাৎ আমাদের ডেকে পাঠালেন কেন? জবাব দেন বনবিহারী, আমার মনে হয় আজ হোটেলে যে ঘটনাটা ঘটল সেই সম্পর্কেই বোধহয় তিনি আমাদের সঙ্গে আলোচনা করতে চান। হয়তো তাই। তাছাড়া আমাদের আজকের মিউজিয়ামের প্রোগ্রামটা অবশ্যই তার জানা আছে। সালমান ওয়াদারের কাছ থেকেই তিনি জেনেছেন। এই ব্যাপারেই হয়তো তিনি কিছু জিজ্ঞাসা করবেন আমাদের। মিউজিয়ামের অধ্যক্ষ সালমান ওয়াদারকে টেলিফোন করতে হলো না, তার আগে তিনিই টেলিফোন করলেন। টেলিফোন ধরেন বনবিহারী। হ্যাঁ, ইয়েস, বনবিহারী স্পিকিং। হ্যাঁ, ঠিকই ধরেছেন মিস্টার ওয়াদার। আজ সকালে আমার ঘরে যে ঘটনাটা ঘটেছে তাতে আজকের প্রোগ্রাম ক্যান্সেল না করে উপায় নেই। কি বললেন, আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, জানাই স্বাভাবিক। এই বিখ্যাত হোটেলে এমন একটা মার্ডারের খবর চারিদিকেই ছড়িয়ে পড়েছে। পুলিশ চিফ নিজে আপনাকে জানিয়েছেন ক্যান্সেল? তিনি নিজেই আজকের প্রোগ্রাম ক্যান্সেল করতে বলেছেন? খুব ভালো কথা। ঠিক আছে, দেখা হবে, বাই। পুলিশ চিফ ওমর রহমানের অফিস আলেকজান্দ্রিয়া শহরের কেন্দ্রস্থলে। সুপুরুষ ওমর রহমানের সঙ্গে পরিচয়ের পালা শেষ হতেই ওমর বললেন, আপনারা বোধহয় জানেন না, আপনাদের নিরাপত্তার জন্য সাধারণ পোশাকে 2জন পুলিশ অফিসার সর্বদাই ছায়ার মতো অনুসরণ করে আপনাদের। কিন্তু এ সত্ত্বেও আপনাদের ঘরে একটা জ্যান্ত সাপ পাচার করা হলো। কিভাবে সাপটাকে ঢোকানো হলো বলে আপনাদের ধারণা? জিজ্ঞেস করেন বনবিহারী। তদন্ত করে আমার অফিসারেরা রিপোর্ট দিয়েছে টয়লেটের এক্সস্টের ফাঁক দিয়ে ঢোকানো হয়েছিল। ওটা কি সাপ মিস্টার রহমান? সেই ভয়ঙ্কর অ্যাসপ নাকি? বনবিহারীর কথায় তার মুখের দিকে একটু সময় কৌতুকের চোখে তাকিয়ে থাকেন পুলিশ চিফ। তারপর হঠাৎ হেসে উঠে বলেন, বইতে পড়েছেন বুঝি রানী ক্লিওপেট্রার আত্মহত্যার কাহিনী? ভাবলেশীন মুখে স্টুয়ার্ট চুপ করে থাকলেও পুলিশ চিফের সেই হঠাৎ হাসিতে বনবিহারী একটু অপ্রস্তুত বোধ করেন। এবার হাসি থামিয়ে ওমর রহমান বললেন, মিস্টার পাঠক, কয়েক হাজার বছর আগের সেই অ্যাসপ সাপের জাতি আজও টিকে আছে কি লুপ্ত হয়ে গেছে তা আমার জানা নেই। অ্যাসপ না হলেও আপনাদের হোটেলের সেই সাপটা যে দারুণ বিষাক্ত ছিল তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। এক ছোবলেই শেষ করে দিয়েছে লোকটাকে। একটু থেমে ওমর রহমান আবার বলেন, আপনারা বিদেশি, আমাদের দেশে এসেছেন একটি বিশেষ কাজে। আপনাদের এখানে দেখভালের যাবতীয় দায়িত্ব আমাদের। যদিও আমরা আপনাদের সুরক্ষার ব্যবস্থা করেছি, তবুও আপনাদের নিজেদের একটু সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। এটা তো এখন জলের মতোই স্বচ্ছ। কেউ বা কোনো গোষ্ঠী আপনাদের কাজ আটকাতে চাইছে। অবশ্য তাদের খুঁজে বের করার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এতক্ষণ চুপ করেছিলেন স্টুয়ার্ট। ওমর থামতেই বললেন, মিস্টার রহমান, রসায়নবিদ ভন বিসমার্ক সম্পর্কে আপনার কী ধারণা? কয়েক মুহূর্ত পুলিশি চোখে স্টুয়ার্টের দিকে তাকিয়ে থাকলেন ওমর রহমান। তারপর বলেন, তাঁর কথাও দেখছি আপনারা জেনেছেন। আপনাদের কাজের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক আছে কি? না, সরাসরি হয়তো নেই, তবে আমরা যে কাজ করতে এসেছি সেই কাজ আমাদের আগে তিনিই করতে গিয়ে পাগল হয়ে গেছেন। হ্যাঁ, ঠিকই, রহমান বলেন। তবে আপনাদের তেমন পাগল হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে তো মনে হচ্ছে না। সঙ্গে সঙ্গে স্টুয়ার্ট ও বনবিহারও হাসতে থাকে। একটু থেমে রহমান আবার বলতে থাকেন, বাস্তবিকই দুর্ভাগ্যজনক। ভন বিসমার্ক কেবল একজন বিখ্যাত বিজ্ঞানীই নন, এই শহরের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাঁর এমন পরিণতি হবে কেউ ভাবতেও পারেনি। বছর 5 আগে যদিও আমি পুলিশ চিফ ছিলাম না, কিন্তু সবটাই আমি জানি। তার পাগল হওয়ার সঠিক কারণ পঞ্চম রামেসিসের সেই প্রেতাত্মা।
বলে ওঠেন বনবিহারী। আজগুবি, সম্পূর্ণ আজগুবি। এর প্রমাণ আমাদের হাতেই আছে। ভন বিসমার্কের ডায়েরির সেই ছেঁড়া পাতাটার কথা বলছেন? সরল কণ্ঠে জিজ্ঞাসা করে স্টুয়ার্ট। ওমর রহমান চমকে ওঠেন। আপনি জানলেন কি করে? ঠোঁটের কোণে একটু রহস্যময় হাসি ফুটিয়ে জবাব দেন স্টুয়ার্ট। এতে আর বিষয়ের কি আছে মিস্টার রহমান, কেবল আমি নয়, এদেশের অনেকেই তা জানেন। আপনারা যে বিসমার্কের বাড়ি সার্চ করে জার্মান ভাষায় লেখা তার ডায়েরির একখানা ছেঁড়া পাতা পেয়েছিলেন, সে খবর তো সেদিন খবরের কাগজেই ছাপা হয়েছিল। একটা ইংরেজি কাগজ তো সেই পাতার একটা ফটোকপিও ছেপে দিয়েছিল। আপনি এত কথা জানলেন কি করে? বাহ, আমার পক্ষে জানতে অসুবিধে কোথায়? আমি তো আজ বছর 10 ধরে সুয়েজ ক্যানেল অথরিটির একজন কর্মী। আমি নিজে সেই খবর পড়েছি, ফটোকপির ক্লিপিংও আছে আমার কাছে। অবশ্য আমি জার্মান পড়তে পারি না। পড়তে পারেন না অথচ ক্লিপিং রাখলেন, ব্যাপারটা একটু আশ্চর্যের নয়? নট অ্যাট অল মিস্টার রহমান, ফটোকপির পাশেই তার ইংরেজি অনুবাদ দেওয়া হয়েছিল। আপনি কি সব খবরেরই ক্লিপিং রাখেন? রোমাঞ্চকর রহস্যময় হলে অবশ্যই রাখি। রহস্যময় বলছেন কেন? বলবো না, পঞ্চম রামেসিসের মমি, 3000 বছর আগের প্রেতাত্মা, ভন বিসমার্কের পাগল হওয়া, এইসব মিলিয়ে ব্যাপারটা দারুণ রহস্যময় এবং ইন্টারেস্টিং। ওমর রহমান কি যেন একটু চিন্তা করেন, তারপর উঠে দাঁড়িয়ে আলমারি থেকে মোটা একটা ফাইল নিয়ে এসে একটার পর একটা পাতা উল্টে ভন বিসমার্কের ডায়েরির সেই ছেঁড়া পাতাটা বের করে স্টুয়ার্টের সামনে মেলে ধরে জিজ্ঞেস করেন, আপনি এইটার কথা বলছেন তো? পাতাটার ওপর একবার চোখ বুলিয়ে নিয়ে স্টুয়ার্ট বলেন, এক্স্যাক্টলি, এটাই সেই। বন, তুমি তো জার্মান জানো, একবার পড়ে দেখো তো। পড়তে থাকেন বনবিহারী। দুর্ভাগ্য, এত চেষ্টা এত পরিশ্রম করেও সফল হতে পারলাম না। কতই না পরীক্ষা নিরীক্ষা করলাম, কিন্তু না, হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরীয়রা যে বস্তু দিয়ে একটা মৃতদেহ সংরক্ষণ করত, তার হদিশ পেলাম না। যাক, বিজ্ঞান সাধনায় সফলতা বিফলতা তো আছেই, এ নিয়ে দুঃখ করে কী লাভ? ভবিষ্যৎ প্রজন্মের কোনো বিজ্ঞানী হয়তো এ নিয়ে আবার চেষ্টা করে সফল হবেন। এটুকুই কেবল আমার সান্ত্বনা। কাজ যখন শেষ হয়েছে তখন পঞ্চম রামেসিসের মমিটা আর আমার ল্যাবরেটরিতে রেখে লাভ কি? আগামীকালই ওটা মিউজিয়ামে ফেরত পাঠাবো। ওখানকার অধ্যক্ষ সালমান ওয়াদারকেও তা জানিয়েছি। সহকারী ইয়াংমিনকে নির্দেশ দিয়েছি মমিটা পাঠাবার সব ব্যবস্থা করতে। সত্যি বলতে কি, এতদিন মমিটাকে নিজের কাছে রাখায় ওটার ওপর কেমন যেন একটা মায়া পড়ে গেছে। কেবলই মনে হচ্ছে এই সেই দোর্দণ্ড প্রতাপশালী মিশরের ফারাও পঞ্চম রামেসিস, যিনি 3000 বছর আগে মিশরে রাজত্ব করতেন। এটা নিয়ে আজ আমার মতো একজন সাধারণ মানুষ ইচ্ছে মতো কতই না নাড়াচাড়া করছি। ঘড়ির কাঁটায় এখন রাত 9টা। ল্যাবরেটরিতে এই মুহূর্তে আমি ছাড়া আর কেউ নেই। পঞ্চম রামেসিসকে আরেকবার দেখতে ইচ্ছে করছে কাপড়ে জড়ানো দেহটাকে আরেকবার স্পর্শ করতে। ঘরে ঢুকলাম, সুইচ টিপে আলো জ্বাললাম, খুললাম মমির ঢাকনা, হাত দিয়ে একবার স্পর্শ করলাম। কিন্তু এ কি দেখছি? এ কে? ডায়েরির পাতার এর পরের অংশ আর নেই। সেদিন পুলিশ চিফের অফিস থেকে হোটেলে ফিরে এসে বনবিহারী বেশ শক্তভাবে চেপে ধরলেন স্টুয়ার্টকে। বললেন, দেখো ভাই, এভাবে এড়িয়ে গেলে চলবে না। সত্যি করে বলো তো, ব্যাপারটা কি? তোমার উদ্দেশ্য কি কেবল মমির গায়ের কাপড় জোগাড় করায় আমাকে সাহায্য করা, নাকি অন্য কিছু? স্টুয়ার্ট হেসে ওঠেন, তারপর বলেন, না ভাই, আমাকে ভুল বুঝো না। তোমার কাজে সাহায্য করতে গিয়েই তো আমি মিশরীয় সরকারের কাছ থেকে পঞ্চম রামেসিসের মমির কাপড় জোগাড় করার অনুমতি আদায় করেছি। হ্যাঁ, তবে সেই সঙ্গে খুচরো অন্য দু একটা উদ্দেশ্য থাকতে পারে। যেমন? বিশ্বাস করো, তার সঙ্গে তোমার কাজের কোনো সম্পর্ক নেই। আমার ধারণা শেষ পর্যন্ত ওই কাপড়ের টুকরো জোগাড় করা সম্ভব নাও হতে পারে। চমকে ওঠেন বনবিহারী, চিন্তিত কণ্ঠে বললেন, তাহলে আঙ্কারা থেকে এত দূর ছুটে এসে এ ধরনের বিপদের ঝুঁকি নিয়ে এখানে থেকে লাভ কি? না,
তাড়াতাড়ি বলে ওঠেন স্টুয়ার্ট, এখনই নিরাশ হও না, আমি যা বলছি তা আমার অনুমান, আমার আন্দাজ মিথ্যে হলেই আমি খুশি হব। বনবিহারী চুপ করে থাকেন। স্টুয়ার্ট বলেন, আর দেরি না করে মিউজিয়ামের অধ্যক্ষ সালমান ওয়াদারের সঙ্গে আগামী ছুটির দিনেই যাতে কাজটা হতে পারে তার ব্যবস্থা করতেই হবে। সেদিন বিকেলেই স্টুয়ার্ট একটা অদ্ভুত প্রস্তাব করলেন। বললেন, চলো একজন শিল্পীর সঙ্গে আলাপ করে আসি। শিল্পী? বনবিহারী আকাশ থেকে পড়েন, হঠাৎ এই পরিস্থিতিতে? স্টুয়ার্ট বলেন, দেখো যেরকম টেনশনের মধ্যে রয়েছি তা থেকে একটু মনটাকে সরানো যাবে, তো একটু রিল্যাক্স করা যাবে। চলো, ভালো লাগবে। ভারী সুন্দর সেই শিল্পীর হাতের কাজ। অবশ্য লোকটির চালচুলো বলে কিছু নেই। নাম কি? কোথায় থাকে? এই আলেকজান্দ্রিয়া শহরের একটা এঁদো গলির মধ্যে তার স্টুডিও। বাইরে থেকে কিছু বোঝার উপায় নেই, কিন্তু ভেতরে ঢুকলেই চমকে যাবে, আর ইচ্ছে করবে শিল্পীর কিছু হাতের কাজ কিনে নিয়ে আসি। এর আগে আমি একবার গিয়ে 2-3টে জিনিস কিনে এনেছি। লোকটির নাম আবদুল্লাহ আজম। আধুনিক পৃথিবীর অধিকাংশ বিখ্যাত নগরের মতো বন্দর আলেকজান্দ্রিয়ারও একদিকে প্রাচুর্য আর অন্যদিকে দারিদ্র্যের অন্ধকার। শহরের বাইরে ভাঙাচোরা পাথরের ঘর, সেখানে বাস করে হতদরিদ্ররা। সরু সরু গলি, নোংরা আবর্জনা ভরা খোলা ড্রেন। এরকম পরিবেশের মধ্যে একটা ভাঙা পাথরের দাঁত বের করা বাড়ির সামনে স্টুয়ার্ট ও বনবিহারী যখন এসে দাঁড়ালেন, তখন বিস্ময়ের আর সীমা রইল না বনবিহারীর। এমন একটা পরিবেশের মধ্যে একজন আর্টিস্টের স্টুডিও। বাড়িটার দরজা গলির ওপরে নয়, একটা নিচু টানা বারান্দার ওপাশে সেই দরজা। বারান্দার চারিদিকে আবর্জনার স্তূপ। দেখে মনে হয় অনেক দিন এখানে ঝাঁট পড়েনি। একপাশে গোটা কয়েক গাধা দাঁড়িয়ে দাঁড়িয়ে জাবর কাটছিল। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে খড়ের টুকরো, সেই সঙ্গে গাধার মলমূত্র। একপাশে ডাঁই করা রয়েছে পুরনো পাথর, চুন, বালির স্তূপ। নাকে রুমাল চেপে স্টুয়ার্টের পিছু পিছু বনবিহারী এসে দাঁড়ায় দরজার সামনে। দরজা হাট করে খোলা। ঘরের আবছা অন্ধকারে ভেতরটা ভালো করে দেখা যাচ্ছে না। দরজার গোড়ায় একটা নিচু টুলে স্থির হয়ে বসে একজন নিচু শ্রেণীর লোক। ময়লা ছেঁড়া স্থানীয় পোশাক তার পরনে। বনবিহারীর মনে হলো লোকটি বোধহয় এই স্টুডিওর দারোয়ান। কথাটি মনে হতেই তার হাসি পেল। এই স্টুডিওর আবার দারোয়ান? লোকটিকে একরকম অগ্রাহ্য করেই বনবিহারীকে নিয়ে স্টুয়ার্ট গেলেন ভেতরে। লোকটি কিন্তু একেবারেই উচ্চবাচ্য করলে না, এমনকি কিছু জিজ্ঞেসও করল না। পুরনো হলেও ঘরখানা বেশ বড়। ঘরের চারিদিকে ছড়িয়ে রয়েছে শিল্পীর হাতের তৈরি নানা ধরনের মাটির মূর্তি। কোনোটা সম্পূর্ণ, কোনোটা আবার অসম্পূর্ণ। এখানে ওখানে মূর্তি তৈরি করার সরঞ্জাম ছাড়াও ভাঙা চেয়ার, টুল, বাতিল ক্যানেস্তারা, কাপড়ের টুকরো, জলের হাঁড়ি ইত্যাদিতে বোঝাই ঘরটি যেন একটা মূর্তিমান বিশৃঙ্খলা। তারই মধ্যে একপাশে তক্তপোষের ওপর আধশোয়া অবস্থায় সিগারেট টানছিল একটি মধ্যবয়সী মানুষ। নাকামানো দাড়ি ও নাকাটা এক মাথা রুক্ষ চুলে পাক ধরেছে। নিচের মোটা ঠোঁটখানা ঝুলে পড়েছে। গ্রিক ধাঁচের তীক্ষ্ণ নাক, চোখ। সারা মুখে অশিল্পী সুলভ এক জাতীয় তীক্ষ্ণতা। তক্তপোষের পাশে একখানা টুলের ওপর গোটা কয়েক মদের বোতল ও গ্লাস। স্টুয়ার্ট ও বনবিহারীকে শাঁসালো খদ্দের মনে করে তাড়াতাড়ি তক্তপোষ থেকে নেমে এগিয়ে আসে লোকটা। স্টুয়ার্ট তার দিকে হাত বাড়িয়ে দিয়ে স্থানীয় ভাষায় বললেন, আমাকে চিনতে পারছেন মিস্টার আজম? কয়েক মুহূর্ত স্টুয়ার্টের মুখের দিকে তাকিয়ে তরমুজের কালো বিচির মতো এক পাটি দাঁত বের করে আজম হেসে জবাব দেন, হ্যাঁ, আপনি আগে একবার এখানে এসেছিলেন না? মাথা নেড়ে সায় দেন স্টুয়ার্ট। আবদুল্লাহ আজম উষ্ণ করমর্দন করতে করতে তেমনি হেসে বললেন, হ্যাঁ, আপনি সেবার আমাদের দেশের সেকালের প্রবল পরাক্রান্ত সম্রাট তুতান খামেনের একটা কাল্পনিক মূর্তি কিনে নিয়েছিলেন না? ইয়েস ইয়েস। এবার ইংরেজিতে জবাব দেন স্টুয়ার্ট। তারপর আবার বনবিহারীকে দেখিয়ে স্থানীয় ভাষায় বললেন, ইনি আমার ভারতীয় বন্ধু, এঁকে নিয়ে এসেছি আপনার শিল্পকর্ম দেখাতে। খুব ভালো, খুব ভালো। বলতে বলতে কেমন যেন একটু ম্লান হয়ে ওঠেন আবদুল্লাহ আজম।
তারপর খানিকটা উদাসীন সুরে বলতে থাকেন, আর শিল্পকর্ম, এদেশের কজন লোক এসব শিল্পকর্মে উৎসাহী। এশিয়া আফ্রিকার লোকেরা কি শিল্পীদের বাঁচিয়ে রাখার জন্য পয়সা খরচ করে? তেমন মানুষ রয়েছে ইউরোপে। যান একবার প্যারিস, দেখবেন সেখানে সাধারণ মানুষের মধ্যে এই শিল্পকর্মের কত কদর। আর এখানে নেহাত আপনাদের মতো কিছু বিদেশি এর কদর বোঝেন বলেই এখনও কোনো রকমে বেঁচে আছি। এরপর আবদাল্লাহ আজম স্টুয়ার্ট ও বনবিহারীকে নিয়ে ঘুরে ঘুরে নিজের শিল্পকর্ম দেখাতে থাকেন। দেখতে দেখতে চমৎকৃত হন বনবিহারী। তার সেই প্রাথমিক অনীহা কেটে যায়। মূর্তিগুলো কেবল সুন্দরই নয়, মনে হয় জীবন্ত। আবদাল্লাহ আজমের মূর্তিগুলোর বিষয়বস্তু অধিকাংশই পুরনো মিশরীয় সভ্যতার কাহিনী ও লোককথা কেন্দ্রিক। একটা ছোট মূর্তির সামনে এসে দাঁড়িয়ে পড়েন বনবিহারী। একজন মহিলার মূর্তি, অপূর্ব সুন্দরী, যাকে বলে প্যারাগন অফ বিউটি। তার চুলের বিন্যাস সাবেকি মিশরীয় ধাঁচের, সারা মুখে এক আশ্চর্য উদাসীনতার চিহ্ন। হাতে তার একটি ছোট সাপ। বনবিহারীকে মূর্তিটির দিকে তাকিয়ে থাকতে দেখে আবদাল্লাহ আজম এগিয়ে এসে ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন, ক্লিওপেট্রা, সুইসাইড বাই স্নেক বাইট। অ্যাস্প মনে মনে উচ্চারণ করেন বনবিহারী। মূর্তিটা তার এতই ভালো লাগে যে তিনি কিনে নেন। দাম অবশ্য তেমন বেশি নয়। ফিরতি পথে গাড়িতে বনবিহারী স্টুয়ার্টকে জিজ্ঞাসা করেন, সত্যি করে বলো তো, হঠাৎ এই শিল্পীর স্টুডিওতে এলে কেন? বললামই তো, টেনশন কাটাতে। তা আবদাল্লাহ আজমের কাজ তোমার কেমন লাগলো? চমৎকার, তবে লোকটা যেন একটু কেমন কেমন। হ্যাঁ, বড় শিল্পীরা একটু কেমন কেমনই হয়। আচার আচরণে সাধারণের চেয়ে এরা একটু অন্যরকম। এই আবদাল্লাহ আজমের কথাই ধরো না, মস্ত বড় শিল্পী, অথচ কেমনভাবে থাকে দেখলে তো। বনবিহারী জবাবে বললেন, অদ্ভুত শিল্পী, কিন্তু কি জীবনযাত্রা। হঠাৎ একটা কথা মনে পড়তেই আবার বলে ওঠেন, একটা ব্যাপারে আমার খুব আশ্চর্য লাগছে। দরজার সামনে টুলের ওপর বসে থাকে ওই লোকটা। আমরা গেলাম এলাম, কিন্তু লোকটা একবার হাঁ পর্যন্ত করলে না, ঠায় বসে রইল চুপ করে। আবদাল্লাহ লোকটাকে ওখানে শুধু শুধু বসিয়েই বা রেখেছে কেন কে জানে। বনবিহারীর কথায় স্টুয়ার্ট হো হো করে হেসে উঠলেন। তারপর হাসি থামিয়ে বললেন, সেবার প্রথম যখন আসি ওই লোকটা আমাকে কি নাকালি না করেছিল। আমি সোজা লোকটার সামনে গিয়ে বললাম, আমি কি একবার স্টুডিওর মধ্যে যেতে পারি? লোকটা কিন্তু কোনো জবাব না দিয়ে চুপ করে বসেই রইল। আমি আবার স্থানীয় ভাষায় সেই একই কথা জিজ্ঞেস করলাম। লোকটা তখনও নিরুত্তর। আমার সন্দেহ হলো লোকটা কালা নাকি। আর একটু কাছে গিয়ে লোকটাকে আবার জিজ্ঞেস করতে যাব, হঠাৎ নিজেই হো হো করে হেসে উঠলাম। কেন? হেসে জবাব দেন স্টুয়ার্ট, ওটা কোনো জীবন্ত মানুষই নয়, মাটির তৈরি একটা মূর্তিকে জামা কাপড় পরিয়ে ওখানে ওইভাবে বসিয়ে রেখেছে। ও অদ্ভুত তো। তা এর পেছনে শিল্পীর উদ্দেশ্যটা কি? কিছুই না, স্রেফ খেয়াল। এ দিয়েই প্রমাণ হয় শিল্পীর শ্রেষ্ঠত্ব, সেই গল্পের শিল্পীর মতো। গল্পের শিল্পী? স্টুয়ার্ট বলেন, সেই গল্পটা শোনোনি? একবার কোনো এক দেশে তিনজন শিল্পীর মধ্যে কে শ্রেষ্ঠতা বিচারের প্রয়োজন হয়ে পড়ল। প্রথম শিল্পীটি নিয়ে এলো একটা ক্যানভাসে অতি সাধারণ একটা ছবি, একটা খুঁটির সঙ্গে জড়ানো একটা লতা গাছ। গাছটি এতই জীবন্ত যে কোত্থেকে একটা গরু গুটি গুটি সেখানে এসে লতা গাছটাকে চাটতে আরম্ভ করলে। দ্বিতীয় শিল্পী নিয়ে এলো একটা গোলাপ ফুলের ছবি। ছবিটা আনা মাত্র একদল মৌমাছি ছুটে এসে ফুলের চারিদিকে গুনগুন করতে লাগলো। এবার তৃতীয় শিল্পীর পালা। সে নিয়ে এলো একখানা বড় ক্যানভাসে একখানা টাঙানো মশারির ছবি। হঠাৎ একটি লোক এগিয়ে এসে মশারিটা হাত বাড়িয়ে তুলতে গেল। বলা বাহুল্য, এই শেষের শিল্পী শ্রেষ্ঠ প্রতিপন্ন হলো। প্রথম দুজন বোকা বানিয়েছিল পশু ও কীটপতঙ্গকে, শেষের জন খোদ মানুষকে। আমাদের আবদাল্লাহ আজমকেও শেষের জনের সারিতে ফেলতে হবে। রাতটা ভালোই ভালোই কেটে গেল। মনে আশার সঞ্চার হলো বনবিহারীর। গবেষণার ফলাফল যাই হোক না কেন,
মমির গায়ের এক টুকরো কাপড় নিয়ে গবেষণার সুযোগ পেলেই তিনি খুশি। অনেক দিন ধরে যে সুযোগের অপেক্ষায় তিনি ছিলেন তা আজ সফল হতে চলেছে। আর মাত্র কয়েক ঘন্টা, ঠিক বেলা 2টোয় তাঁরা গিয়ে হাজির হবেন মিউজিয়ামে। নিজের অ্যাটাচি কেসে কাজের জন্য টুকিটাকি জিনিসপত্র গোছাতে গোছাতে গুনগুন করে একটা টার্কিশ গানের কলি আওড়াতে থাকেন বনবিহারী। বন্ধুর ভাবভঙ্গি দেখে স্টুয়ার্ট বললেন, আজ যে তুমি দারুণ মুডে রয়েছো। হেসে ফেলেন বনবিহারী, হ্যাঁ যা বলেছো ভাই, আর মাত্র কয়েক ঘন্টা। সুষ্ঠুভাবে কাজটা মিটে গেলে কালই আমি আঙ্কারার প্লেন ধরব। বাবা যা চলছে। নিজের কপালে ও কাঁধে ক্রস এঁকে স্টুয়ার্ট বললেন, তোমার সাফল্যের জন্যে আমি সবসময় যিশুর কাছে প্রার্থনা করছি। তবে কি জানো, দেয়ার ইজ মেনি আ স্লিপ বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপ। কাঁটায় কাঁটায় বেলা 2টো। স্টুয়ার্ট ও বনবিহারী হাজির হলেন মিউজিয়ামে। ছুটির দিন মিউজিয়াম শুনশান, কোথাও লোকজন নেই, এমনকি সিকিউরিটির কাউকেও দেখা গেল না। সালমান ওয়াদার একাই বেরিয়ে এলেন। মৃদু হেসে বললেন, এমন ব্যবস্থা করেছি যাতে কাকপক্ষীটিও কিছু টের না পায়। মেনি থ্যাঙ্কস। পকেট থেকে চাবির গোছা বের করে দরজা খুলে স্টুয়ার্ট ও বনবিহারীকে নিয়ে ভেতরে ঢোকেন সালমান ওয়াদার। একটার পর একটা ঘর পার হয়ে তাঁরা এসে দাঁড়ালেন মমির ঘরে। মাঝারি মাপের একখানি ঘর, একমাত্র মমি ছাড়া এই ঘরে আর কোনো বস্তু নাই। 6.5 ফুট লম্বা একটা কারুকার্যময় মেহগনি কাঠের টেবিলে কাঁচের আধারের মধ্যে শায়িত 3000 বছর আগের মিশরের এক পরাক্রমশালী ফারাও পঞ্চম রামেসেস। টেবিলের এক পাশে এসে দাঁড়ান বনবিহারী ও স্টুয়ার্ট, অন্য পাশে সালমান ওয়াদার। তিনজনের নিষ্পলক দৃষ্টি নিবদ্ধ মমির দিকে। বনবিহারী ভাবছিলেন, এই মানুষটির সামান্য অঙ্গুলি হেলনে কত শত মানুষের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যেত, একটির পর একটি জনপদ মিশে যেত ধুলোয়। তিনি আজ মমি, কত কাল কত যুগ পেরিয়ে এখন এক দ্রষ্টব্য বস্তু। নিস্তব্ধতা ভঙ্গ করে একসময় স্টুয়ার্ট বললেন, মিস্টার ওয়াদার, এবার কাঁচের আধারটা খোলার ব্যবস্থা করুন। আপনার নির্দেশ মতো মমির পিঠের কাছ থেকে এক টুকরো কাপড় আমরা কেটে নেব। সালমান ওয়াদার বুঝি কথাটা শুনতে পাননি। তিনি নিশ্চল দাঁড়িয়ে থাকেন। মিস্টার ওয়াদার, এবার একটু জোরেই বলে ওঠেন স্টুয়ার্ট। আগের কথাগুলি ফের বলেন। সালমান ওয়াদার মুখ তোলেন, তাকান স্টুয়ার্ট ও বনবিহারীর দিকে, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, এক্সকিউজ মি, মমির এই কাঁচের আধার খোলা চলবে না। সে কি? বনবিহারী আর্তনাদ করে ওঠেন, তাহলে কাপড়ের টুকরো কেটে নেব কি করে? নেবেন না? মানে? মানে অতি সহজ, মমির কাপড় আপনারা পাবেন না। কি আজে বাজে বকছেন? স্টুয়ার্টের কণ্ঠে উত্তাপ। মিশর সরকারের অনুমতি রয়েছে আমাদের সঙ্গে। তাতে কিছু এসে যায় না। সরকারের সঙ্গে আমি যা বোঝার বুঝে নেব। এদেশের মৌলবাদীদের কাছে ব্যাপারটা গোপন থাকেনি। আজ সকালেই টেলিফোনে তারা বলেছেন, এই মমি যদি বিধর্মীদের স্পর্শ করতে দিই তাহলে 1 ঘন্টার মধ্যেই আমার মৃতদেহ পড়ে থাকবে আলেকজান্দ্রিয়ার রাস্তায়। কিন্তু মিশর সরকারের আদেশ পালন না করলে তো আপনার বিপদ ঘটবে। কিন্তু জীবন তো থাকবে। সালমান ওয়াদারের সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন স্টুয়ার্ট। এবার বনবিহারী বললেন, তাহলে আপনি কেন এখানে আমাদের নিয়ে এলেন? এ কথা তো টেলিফোনেই বলতে পারতেন। ওয়াদার বাঁকা হাসেন, তাহলে তো এতক্ষণে আপনারা আমার বিরুদ্ধে সরকারি মহলে দৌড়ঝাঁপ শুরু করে দিতেন। স্টুয়ার্ট রাগত গলায় বললেন, কিন্তু তা থেকে কি আপনি রেহাই পাবেন? আমরা তো বেরিয়ে গিয়েই সরকারি মহলে সব জানাবো। সালমান ওয়াদারের ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে, সে সুযোগ কি আপনারা পাবেন? এখান থেকে বেরোবার পথ যে বন্ধ। হোয়াট অডাসিটি ইউ হ্যাভ! চিৎকার করে ওঠেন স্টুয়ার্ট। সঙ্গে সঙ্গে সালমান ওয়াদারের মুখের ভাব পাল্টে গেল। এক ঝটকায় পকেট থেকে একটা চকচকে ওয়েভলি স্কট রিভলভার বের করে দুজনের দিকে তাক করে একটা অদ্ভুত শব্দ করলেন।
ঘরের অন্য পাশের একটা ছোট দরজা খুলে গিয়ে সেখানে এসে দাঁড়ায় বিরাট চেহারার এক মিশরীয়। হ্যান্ডস আপ! যন্ত্রচালিতের মতো হাত তোলেন স্টুয়ার্ট ও বনবিহারী। ওয়াদারের কণ্ঠে আবার আদেশ, একটি শব্দ উচ্চারণ না করে ওই লোকটির পেছন পেছন যান। কোথায়? নিরুদ্দেশে। সালমান ওয়াদারের কণ্ঠে শ্লেষ। দ্রুত চিন্তা করতে থাকেন স্টুয়ার্ট ও বনবিহারী। কি করবেন? রিভলভার নাচিয়ে হুঙ্কার দিয়ে সালমান ওয়াদার আবার বলেন, এখনই দরজার কাছে ওই লোকটার পেছন পেছন চলে যান, নতুবা এই রিভলভারের 6টা গুলি আপনাদের দুজনের মধ্যে ভাগ করে দেব। আচমকা স্টুয়ার্ট বিদ্যুৎ গতিতে বনবিহারীর কাঁধে বাঘের মতো থাবায় তাকে চেপে মেঝে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়েন। মুহূর্তে গর্জে ওঠে ওয়াদারের হাতের রিভলভার। পরক্ষণই স্টুয়ার্ট পা দিয়ে প্রচণ্ড লাথি মেরে মমির সেই ভারী টেবিলটা উল্টে দেন সালমান ওয়াদারের ওপর। টেবিল চাপা পড়েন সালমান। ঝমঝম শব্দে ভেঙে পড়ে মমির কাঁচের আধার। মমিটা ছিটকে পড়ে দুটুকরো হয়ে যায়। ছিটকে যায় সালমানের হাতের রিভলভারটাও। লক্ষ্যভ্রষ্ট গুলি ভেঙে গুঁড়িয়ে দেয় জানলার কাঁচের সার্সি। গুলির শব্দে হঠাৎ হুড়মুড় করে ঘরে ঢোকেন 3 জন পুলিশ অফিসার, হাতে তাদের উদ্ধত রিভলভার। দরজার কাছের সেই বিশাল চেহারার লোকটা ততক্ষণে অদৃশ্য। টেবিলের তলা থেকে সালমান ওয়াদারকে যখন টেনে বের করা হয় তখন তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার একটা পা ভেঙে গেছে। ভাঙা কাঁচের টুকরোয় তার সারা মুখ রক্তাক্ত। ঘটনার আকস্মিকতায় বনবিহারী বিমূঢ়। স্টুয়ার্ট কিন্তু স্বাভাবিক। সময় নষ্ট না করে স্থানীয় ভাষায় তিনি পুলিশ অফিসারদের বললেন, এখনই আমায় একবার মিস্টার ওমর রহমানের সঙ্গে যোগাযোগ করতে হবে। একজন জবাব দেন, হ্যাঁ বেশ তো, চলুন। একটু সময় কি যেন চিন্তা করেন স্টুয়ার্ট, তারপর বলেন, শোনো বন, চিফের কাছে আমাদের দুজনের যাবার দরকার নেই। এদেশে আমাদের আর কোনো ভয় নেই। নিশ্চিন্তে একটা ট্যাক্সি নিয়ে তুমি সোজা হোটেলে ফিরে যাও। মমি? এ নিয়ে তোমার কিছু ভাবতে হবে না, পুলিশ পাহারা থাকছে। হোটেলে ফিরে বনবিহারী সেদিনের ঘটনার কথাই চিন্তা করতে লাগলেন, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারলেন না সালমান ওয়াদারের মতো একজন উঁচুতলার সরকারি কর্মচারী হঠাৎ এমন আচরণ করলেন কেন? কী তার উদ্দেশ্য? কী তার স্বার্থ? এটা স্পষ্ট মমির কাপড় কেটে নিয়ে বনবিহারী গবেষণা করেন, সালমান ওয়াদারের তা পছন্দ নয়। স্টুয়ার্টের কথায় এটাও বোঝা গেছে এই আলেকজান্দ্রিয়া শহরে পা দেবার পর থেকে যত ঘটনা ঘটছে তার পেছনে ছিল এই সালমান ওয়াদারের হাত। সেই সঙ্গে আরও বিস্ময়কর ব্যাপার তার বন্ধু স্টুয়ার্টের আচরণ। গোটা ব্যাপারটা বনবিহারীর নিজের কাছে যতটা আকস্মিক ততটা যেন নয় স্টুয়ার্টের কাছে। স্টুয়ার্ট যেন এর অনেক কিছুই জানতেন। হোটেলের নিজের ঘরের ডেস্ক চেয়ারে শুয়ে এইসব 7-5 ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লেন বনবিহারী। কতক্ষণ জানেন না। হঠাৎ তার ঘুম ভাঙল দরজার শব্দে। নিজের হাতঘড়ির দিকে তাকিয়েই চমকে উঠলেন। পাক্কা 2 ঘন্টা ঘুমিয়েছেন। মনে মনে একটু লজ্জাবোধ করলেন। এখানে তিনি নিশ্চিন্ত মনে পড়ে পড়ে ঘুমোচ্ছেন, আর ওদিকে স্টুয়ার্ট বেচারি কোথায় কী করছে ঠিক নেই। দরজা খুলেই আশ্বস্ত বোধ করেন বনবিহারী। সামনে স্টুয়ার্ট, মুখখানা গম্ভীর। ঘরে ঢুকে সোফায় ধপ করে বসে পড়েন স্টুয়ার্ট। বন্ধুর মুখের দিকে তাকিয়ে তার মনের কথা বোধহয় পড়ে নিলেন। বললেন, আমি জানি তোমার মনের মধ্যে এখন হাজারো প্রশ্ন। একটু অপেক্ষা করো, আগে হোটেলের ওয়েটারকে বলো কফি দিতে। বনবিহারী টেলিফোনে হোটেলের রুম সার্ভিসে কফির কথা বলে এসে আবার বসতেই অনেকটা নিজের মনেই স্টুয়ার্ট বললেন, আর কী বা বলার আছে, আসল পাখি হাওয়া। তার মানে সালমান ওয়াদার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছে নাকি? না না, তিনি এখন পুলিশের জিম্মায়। সালমান ওয়াদার ষড়যন্ত্রকারীদের একজন, তবে তিনি প্রধান নন। তবে আসল লোকটি কে? স্টুয়ার্ট জবাব দেবার আগেই হোটেলের ওয়েটার কফি নিয়ে ভেতরে ঢোকে। কফিতে আরামে চুমুক দেন স্টুয়ার্ট, তারপর বলেন, নামটা শুনে চমকে উঠো না। ষড়যন্ত্রের প্রধান হচ্ছেন ভন বিসমার্কের সহকারী ডক্টর ইয়াং মিন। বনবিহারী বললেন, এতে আর আশ্চর্যের কি আছে, এ তো হতেই পারে। বিজ্ঞানের গবেষণার ব্যাপারে পৃথিবীতে এ জাতীয় ঘটনা অনেকই ঘটেছে। বিজ্ঞানীরাও তো মানুষ, ঈর্ষা দেশ তাদের মধ্যেও থাকতে পারে।
স্টুয়ার্ট কফিতে চুমুক দিতে দিতে মৃদু মৃদু হাসছিলেন। বনবিহারী থামতেই তিনি বললেন, ইয়াংমিন ও সালমান ওয়াদার ছাড়া এই ষড়যন্ত্রের মধ্যে আরও একজন আছে, তিনি শিল্পী আবদাল্লাহ আজম। এবার সত্যি বনবিহারীর ভুরু কপালে ওঠে। আবদাল্লাহ আজম? তিনি এই চক্রান্তের মধ্যে এলেন কেমন করে? বনবিহারী কথাটা বলতেই স্টুয়ার্ট হাসলেন। দেখো বন, তুমি যা ভাবছো তা নয়। এর কারণটা সম্পূর্ণ আলাদা, এক ধরনের ইন্টারন্যাশনাল ক্রাইম। আর এই চক্রের মধ্যে পড়ে ডক্টর ভন বিসমার্কের মতো অত বড় বিজ্ঞানী আজ উন্মাদ। বনবিহারী ভ্রু কুঁচকে তাকিয়ে থাকেন। কফিতে শেষ চুমুক দিয়ে স্টুয়ার্ট বললেন, মমির দেশ বলতে পৃথিবীতে কেবল মিশরকেই বোঝায়। তা সত্ত্বেও মিশরের পথে ঘাটে মমি পাওয়া যায় না। হাজার হাজার বছরের পুরনো মমি খুব দামি বস্তু। ইন্টারন্যাশনাল আর্কিওলজিক্যাল সোসাইটির কাছে সারা পৃথিবীর বিভিন্ন মিউজিয়ামে ছড়িয়ে থাকা মমির হিসেব আছে। এর বাইরে আর কোথাও কোনো মমি থাকতে পারে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বছরখানেক আগে নিউ ইয়র্কের একজন ধনীর নিজস্ব মিউজিয়ামে একটা মমির খোঁজ পাওয়া গেল। সবাই অবাক, এই মমি এলো কোথা থেকে? তবে কি এক দেশের প্রাচীন শিল্পবস্তু অন্য দেশে পাচার করে যেসব চোরা কারবারিরা, তেমন কোনো কিউরিও স্মাগলারের কাছ থেকে নিউ ইয়র্কের এই ধনী ব্যবসায়ী এটা কিনেছেন? পুলিশের হাতে পড়ে তিনি স্বীকার করতে বাধ্য হলেন একজন বিদেশির কাছ থেকে গোপনে তিনি এটা কিনেছেন। কে সেই বিদেশি, কি তার পরিচয়, কিছুই তিনি বলতে পারলেন না। প্রশ্ন হলো, এই মমিটা তাহলে এলো কোথা থেকে? পৃথিবীর সবকটা মমির যখন একটা হিসেব আছে, তখন এই মমি অবশ্যই কোথাও থেকে চুরি করে এখানে আনা হয়েছে। একটু থেমে আবার বলতে থাকেন স্টুয়ার্ট, সাধারণ পুলিশের হাত থেকে এবার তদন্তের ভার নিল আমেরিকার FBI, অর্থাৎ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। কিছুদিন তদন্ত করে তারাও কিন্তু কিছু খুঁজে পেল না কোনো সূত্র। এমনকি ব্যাপারটা আরও গোলমেলে হয়ে উঠল যখন ওই ইন্টারন্যাশনাল আর্কিওলজিক্যাল সোসাইটির মাধ্যমে জানা গেল কোনো দেশের কোনো মিউজিয়াম থেকেই কোনো মমি খোয়া যায়নি। তখন স্বভাবতই সন্দেহ এসে পড়ল এই মমির দেশ মিশরের ওপর। মিশরের সরকার অস্বীকার করলেও সন্দেহ হলো এখানকার কোনো অঞ্চলের পিরামিড জাতীয় কোনো কিছু থেকে কোনো দুষ্ট চক্র মমিটা জোগাড় করে আমেরিকায় পাচার করছে। এই পর্যন্ত বলে স্টুয়ার্ট আবার একটু থামেন। বনবিহারী চোখ বড় বড় করে তাকিয়ে থাকেন বন্ধুর দিকে। স্টুয়ার্ট বলেন, ইন্টারপোল কথাটির অর্থ নিশ্চয়ই তুমি জানো? মাথা নেড়ে সায় দেন বনবিহারী। হ্যাঁ, ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, যার সদর দপ্তর প্যারিসে। রাইট। হালে পানি না পেয়ে শেষ পর্যন্ত FBI দ্বারস্থ হলো ওই আন্তর্জাতিক পুলিশ অর্থাৎ ইন্টারপোলের। নামে আন্তর্জাতিক পুলিশ হলে হবে কি, গোটা পৃথিবীর দেশে দেশে তাদের নিজস্ব কোনো নেটওয়ার্ক কিন্তু নেই। তারা কাজ করে সেই সব দেশের পুলিশের ওপর নির্ভর করেই। সন্দেহের তীর যখন মিশরের ওপর এসে পড়ল, তখন এদেশের পুলিশও শুরু করলো তদন্ত। কিন্তু তদন্ত ওই পর্যন্তই, কোনো সূত্রই খুঁজে পেল না তারা। স্টুয়ার্ট থামতেই বনবিহারী বলে ওঠেন, তা তুমি আবার এর মধ্যে জুটলে কেমন করে? বন্ধুর প্রশ্নে হেসে ওঠেন স্টুয়ার্ট। হাসতে হাসতে বললেন, আরে স্বভাব, স্রেফ স্বভাব। যাকে বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। তুমি তো জানো প্রত্নতাত্ত্বিক বিষয়বস্তু সম্পর্কে আমার বরাবর ঝোঁক। সুযোগ পেলেই ওইসব বস্তুর সন্ধানে আমি এখানে ওখানে ঘুরে বেড়াই। পঞ্চম রামেসিসের মমি নিয়ে কাজ করতে গিয়ে ভন বিসমার্কের পাগল হওয়ার খবর সংবাদপত্রে পড়ার পর থেকে আমি ওই বিষয়ে প্রথম আকৃষ্ট হই। সে প্রায় বছর 5 আগের কথা। সেই থেকেই ব্যাপারটা ঘুরছিল আমার মাথার মধ্যে। তারপর প্রায় বছরখানেক আগে ইন্টারন্যাশনাল আর্কিওলজিক্যাল সোসাইটির একটা জার্নালে পেলাম নিউ ইয়র্কের সেই বেওয়ারিশ মমির খবর। সেই থেকে আমি লেগে আছি ব্যাপারটির পেছনে। অবশেষে হ্যাঁ, আজই ওই বেওয়ারিশ মমির রহস্যের সমাধান হলো। তবে দুঃখের বিষয়, এই রহস্যচক্রের যিনি পাণ্ডা, সেই ইয়াংমিন একটুর জন্য হাতছাড়া হয়ে গেলেন। ওমর রহমানের পুলিশ যখন ল্যাবরেটরিতে হানা দেয়, তার কিছুক্ষণ আগেই তিনি মিশর ছেড়ে পালিয়েছেন। অবশ্য সালমান ওয়াদার ও আবদাল্লাহ আজম পুলিশের হেফাজতে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমেই খুলে গেল এই রহস্যের জট। তবে তোমার দুর্ভাগ্য, মমির কাপড়ের টুকরো আর জুটল না তোমার ভাগ্যে।
খালি হাতেই তোমাকে আঙ্কারা ফিরে যেতে হবে। কেন? মমিটা তো এখন ওই মিউজিয়ামেই রয়েছে, ওটা থেকে এক টুকরো কাপড়। বনবিহারীকে কথার মাঝপথেই থামিয়ে স্টুয়ার্ট নিজের প্যান্টের পকেট থেকে একটা ছোট জিনিস বের করে বনবিহারীর হাতে দিয়ে জিজ্ঞেস করেন, বলো তো বন, এটা কি? পাথরের মতো শক্ত অথচ হালকা সেই বস্তুটাকে ঘুরিয়ে ফিরিয়ে কিছুক্ষণ দেখে তার ওপর নখের আঁচড় কেটে বনবিহারী বললেন, দেখে তো মনে হচ্ছে প্লাস্টার অফ প্যারিসে তৈরি কোনো বস্তুর ভাঙা খণ্ড। দ্যাটস রাইট, মিউজিয়ামের পঞ্চম রামেসিসের মমির ভাঙা খণ্ড এটা। বিস্মিত কণ্ঠস্বর বনবিহারীর। বলছো কি? হ্যাঁ, ওটার পঞ্চম রামেসিসের আসল মমি নয়। নিপুণ শিল্পী আবদাল্লা আজমকে দিয়ে তৈরি করানো ওটা আসল মমির অবিকল নকল, যা নাকি এখানকার মিউজিয়ামে এই 5 বছর ধরে হাজার হাজার দর্শক রামেসিসের মমি বলে জেনে এসেছে। আসল মমিটা পাচার হয়েছে এই নিউ ইয়র্কে, আর তা করেছে ইয়াংমিন ও সালমান ওয়াদার ষড়যন্ত্র করে। তাহলে ভন বিসমার্কের ব্যাপারটা? প্রেতাত্মার ব্যাপারটা স্রেফ ইয়াংমিনের রটনা। বিসমার্ক পাগল হয়ে গেছেন ঠিকই, তবে প্রেতাত্মার ভয় নয়, দুশ্চিন্তায়। তিনি ইয়াংমিনের ষড়যন্ত্র ধরে ফেলতেই ইয়াংমিন পাল্টা তাকে চাপ দিতে শুরু করলেন। বলতে লাগলেন, আপনি নিজেই ল্যাবরেটরিতে এই কাণ্ড করেছেন। ভয় কুঁকড়ে উঠলেন ভন বিসমার্ক। মানি লোকের মান যাওয়ার চাইতে মৃত্যুও ভালো, তাই তিনি না পারলেন সত্যি ব্যাপারটা বাইরে প্রকাশ করতে, না পারলেন মুখ বুজে সহ্য করতে। নিজের ডায়েরিতে আসল ঘটনা লিখে রেখেছিলেন তিনি, যার একটিমাত্র অসম্পূর্ণ পাতা পাওয়া গিয়েছিল। অবশেষে ভাবনা চিন্তায় পাগলই হয়ে গেলেন। মুখে তাঁর কেবল একটাই কথা, আমি দায়ী নই, আমি দায়ী নই। স্টুয়ার্ট উঠে দাঁড়াতে দাঁড়াতে জিজ্ঞেস করেন, আর কিছু তোমার জানার আছে বন? সব পরিষ্কার তো? বন্ধুর মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বনবিহারী বলেন, হ্যাঁ, আর একটিমাত্র প্রশ্নের উত্তর পাইনি। বলো। বন্ধুর কাঁধে হাত রেখে জবাব দেন স্টুয়ার্ট। আচ্ছা, তুমি নিজে কি ওই ইন্টারপোলের কেউ? হো হো করে হেসে বনবিহারীর পিঠে একটা মৃদু চাপড় দিয়ে স্টুয়ার্ট বললেন, হবেও বা।